প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে এনটিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রূপকথার রাতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছে আমি রুহানি সালসাবির লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এনটিভিতে নতুন একটি ধারাবাহিক নাটক প্রচার শুরু হয়েছে যার নাম জোনাকির আলো। আপনারা দেখতে পাচ্ছেন প্রতি সোম, মঙ্গল ও বুধবার ঠিক রাত 9:30 জোনাকির আলোর শিল্পীদেরকে নিয়ে আজকে আমরা রূপকথার রাতে হাজির হয়েছি। তাদের সাথে অনেক অনেক গল্প করব। তো চলুন, কারা আছে আমার সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি তার শুরুটা হয়েছিল মঞ্চ থেকে, আর তারপর সেই যে শুরু হলো, এখন অভিনয়ের যত মাধ্যম আছে সবগুলো মাধ্যম তিনি দাপিয়ে বেড়াচ্ছেন, কাঁপিয়ে বেড়াচ্ছেন। জনপ্রিয় অভিনয় শিল্পী শ্যামল মাওলা, ওয়েলকাম টু রূপকথার রাত। কেমন আছেন? আমি ভালো আছি। ভীষণ ভালো আছি, শুনতেই তো পারলাম ভালো আছেন। এবং আপনার সঙ্গে আরও যারা আছে আমি একটু দর্শকদেরকে পরিচয় করে দিই। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন আরও একজন জোনাকির আলোতে অভিনয় করেছেন এরকম শিল্পী যার সাথে আমার পরিচয় হয়েছিল বেশ অনেকগুলো বছর আগে। তখন তাকে আমি দেখেছিলাম অ্যাজ আ মডেল, এখন সে পুরোদস্তুর অভিনেত্রী। আমাদের সঙ্গে আছেন রিফাত জাহান। কেমন আছেন? ভালো আছি। একটু নার্ভাস কি রিফাত আপু কোনো কারণে? আজকে কি কারণে বলো তো? কারণ আমার পাশে একজন অনেক বড় ডিরেক্টর আছেন, অনেক বড় অভিনয় শিল্পী আছে, আপনি আছেন, দ্যাটস ওয়াই। হ্যাঁ, আর তার পাশে যিনি আছেন কারিগর, যিনি মূল কলকাঠি নাড়েন, জোনাকির আলোর ডিরেক্টর মুসাফির রনি। ওয়েলকাম টু রূপকথার রাত। থ্যাংক ইউ। কেমন আছেন? জি ভালো। ভীষণ ভালো আছি। তিনজন শিল্পীকে একসাথে পেয়েছি, খুবই ভালো লাগছে। একটু ভাইয়ার কাছ থেকে আমি আসতে চাই, এদিক থেকে শুরু করি। শ্যামল মাওলা, আমি যতদূর জানি যে এখন একটি মাত্র ধারাবাহিকেই আপনি কাজ করছেন, সেই ধারাবাহিক হলো এনটিভির জোনাকির আলো। এছাড়া আপনি ওয়েব বা একক নাটক, এমনকি চলচ্চিত্র নিয়েও ব্যস্ত। জোনাকির আলোকে আপনি কেন পিক করলেন? প্রথম যখন আমার ডিরেক্টর আমাকে ফোন দেয় আর গল্পটা শোনায়, তখন প্রথমেই আমি গল্প শুনেই আমার কাছে ফিল হয়েছে যে এটা আমরা যে ছোটবেলায় বিটিভি বা প্যাকেজ নাটকের সময় যখন আসলো, তখন কিছু সামাজিক ধারাবাহিক সিরিয়াল গল্প চলতো আমাদের টেলিভিশনে, যেটা আসলে মিডল ক্লাস ফ্যামিলি থেকে শুরু করে সব ক্লাসের ফ্যামিলির কাছে খুবই জনপ্রিয় ছিল এই ধরনের গল্প। সো এই ধরনের স্ক্রিপ্ট পাওয়াটা এখন খুব মুশকিল, খুবই রেয়ার। তার মধ্যে এই গল্পটা শুনে আমার কাছে মনে হয়েছিল সেই রকম একটা ফ্লেভার দিচ্ছে, সেই জন্য আমি আসলে এটা পিক করি এই গল্পটা করার জন্য। মানে স্টোরি আপনাকে অ্যাট্রাক্ট করেছে যে ধারাবাহিক করার জন্য। যেহেতু আপনি অন্যান্য মাধ্যমেও ব্যস্ত, তো ধারাবাহিকের জন্য যেহেতু একটা পার্টিকুলার টাইম তো প্রতি মাসে অন্তত বের করতে হয়, সে জায়গা থেকে আপনার কাছে সেটা কঠিন মনে হয় না? স্টোরিটা কথা বলে ম্যানেজ করা সম্ভব, এটা যখন যখন পছন্দ হয়ে যায় তখন আসলে ম্যানেজ করা সম্ভব সবকিছুই। আচ্ছা, তোমার ক্যারেক্টারটা নিয়ে একটু শুনতে চাই যে জোনাকির আলোতে আমরা রিফাত আপুকে কি বেশে পাচ্ছি শ্যামল মাওলার স্ত্রী হিসেবে, কিন্তু তোমার নিজস্ব যে ক্যারেক্টারটা, নিজস্বতা নিয়ে একটু শুনতে চাই। আমার ক্যারেক্টারটা কিছুটা স্টার্টিংটা হয়েছে কিছুটা, মাত্র 3টি পর্ব তো প্রচারিত হয়েছে, কিছুটা ইন্ট্রোভার্ট, মানে চুপচাপ টাইপের একটা মেয়ে, যে হচ্ছে খুব একটা হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট, বা অ্যাজ ইউজুয়াল মেয়েরা যেমন হয়, বাঙালি মেয়েরা যেমন হয়, যে হাজবেন্ড যা বলে বা হোয়াট এভার, হাজবেন্ডের কথাতে সবকিছু, হাজবেন্ড কেন্দ্রিক তার লাইফ। হাজবেন্ড কি করে, বা হয়তো সারাদিন ওয়েট করছে হাজবেন্ড কখন আসবে, তার সাথে টাইম স্পেন্ড করবে, এই টাইপের। ওকে, কিন্তু আমি যে মেকআপ রুমে শুনছিলাম ওই যে যিনি কলকাঠি নাড়েন মেইন, যে তোমার ক্যারেক্টারে একটা আমূল পরিবর্তন আসবে, সেটা এক্স্যাক্টলি আমিও এখনো জানি না, কারণ পরবর্তীতে কি আসছে সেটা সম্পর্কে আমি এখনো জানি না। আচ্ছা, তো আমরা একটু ডিরেক্টরের কাছেই চলে আসি। যে এখন আমরা ইউটিউবের কথাও যদি বলি, যে অনেক অনেক কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, অনেক কাজের ভিড়ে জোনাকির আলোকে আমরা কিভাবে একটু আলাদা করব বা ডিফারেন্সিয়েট করব? জোনাকির আলোর বিশেষত্বটা কোন জায়গায়? জোনাকির আলোর বিশেষত্ব হচ্ছে, দেখেন না, আমরা চারজন বসে আছি, চারজনের লাইফ তো আলাদা অবশ্যই, কিন্তু আপনি আপনার লাইফ থেকে বের হতে পারবেন না। আমার লাইফ দেখে হয়তো আপনার একটু অন্যরকম লাগতে পারে, তারটা, কিন্তু দিন শেষে আপনার নিজস্ব যেই জীবনটা আছে, আপনি বাসায় ফিরলে যেটা করেন, বাইরে যেটা করেন, বন্ধু বান্ধবের সাথে যেটা করেন, জোনাকির আলোটা হচ্ছে একদম এরকম। মানে আপনি যখন দেখবেন জোনাকির আলো, সেটাই আপনি নিজেকে কানেক্ট করতে পারবেন, আপনার ফ্যামিলিকে কানেক্ট করতে পারবেন, যে হ্যাঁ এই ঘটনা আমার সাথে হয়েছে, বা এটা আমার ফ্যামিলির সাথে হয়েছে, এটা আমার বাবার সাথে হয়েছে,
মানে একদম আপনি আপনার গল্প দেখবেন। আসলে জোনাকির আলোটা, আমি যদি নামটা বলি, নামটা কিন্তু আমি একটা রূপক অর্থে ব্যবহার করেছি। আলটিমেটলি জোনাকির আলো হচ্ছে জীবনের গল্প, আশেপাশের গল্প, জীবনের ওকে। যত জীবন আশেপাশে, মানে আপনি প্রত্যেকটা সিকোয়েন্স বা প্রত্যেকটা দৃশ্য আপনি কানেক্টেড করতে পারবেন যে হ্যাঁ এটা আমার সাথে হয়েছে, বা পাশের বাসায় হয়েছে, বা নিচের ফ্ল্যাটে হয়েছে, অথবা বন্ধু বান্ধবের জীবনে হয়েছে, আপনি কানেক্টেড করতে পারবেন। মানে এটা একদমই হচ্ছে আপনার জীবনের গল্প, যার কারণে এটা একটু আলাদা। ওকে, যেটা বলছিলেন যে আমরা কানেক্ট করতে পারবো, চরিত্রগুলোকে নিজেদের মতো মনে হবে, কাছের মনে হবে। সম্ভবত একজন দর্শক আছে আমাদের সঙ্গে এই মুহূর্তে। হ্যালো, দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কেটে গেছে, কষ্ট করে আরেকটিবার চেষ্টা করুন, আমরা অবশ্যই আপনার সাথে কথা বলবো। আপনার কাছে যেটা শুনছিলাম যে স্টোরি আপনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে, যে এই সময়ে দাঁড়িয়ে এরকম স্টোরি পাওয়া যায় না। আপনার চরিত্র নিয়ে এখন একটু পার্টিকুলারলি শুনতে চাই, যে স্টোরির পরে নিশ্চয়ই নিজের ক্যারেক্টারটাও পছন্দ হয়েছে জন্য আপনি জোনাকির আলোতে অ্যাক্টিং করছেন। হ্যাঁ, আমার চরিত্রটা একদম অ্যাজ ইউজুয়াল, যে একটা বাড়ন্ত ছেলে যখন বেড়ে ওঠে তখন তার যত রাগ বা তার যত রকম মানে অ্যাংরিটা যখন তাকে ভর করে, তখন যে ক্যারিয়ারে যেই মানে পার্থক্য হয় আর কি জীবনে চলার পথে, সেই টাইপের একটা মানে ছেলের গল্প, যে আসলে প্রতি পদে পদে তার রাগ বা যে কোনো মানে এগুলো যে ঠিক করা উচিত বা এগুলো থাকলে ক্যারিয়ারে ঝামেলা হতে পারে, তার ছোট কিছু উদাহরণ আর কি আমার ক্যারেক্টারের মধ্যে হয়তো ডিরেক্টর বোঝাতে চেয়েছে। আরও নানান ধরনের ক্যারেক্টার আছে, এইটা মনে হয়েছে যে না একটু ইন্টারেস্টিং, যেহেতু পলিটিক্যাল দিকটাও এর মধ্যে আছে আর কি। আচ্ছা, ক্যারেক্টারে কি আমরা শেডস দেখতে পাবো? তা তো অবশ্যই। তাছাড়া তো ক্যারিয়ারের এই সময়ে দাঁড়িয়ে শ্যামল মাওলা ধারাবাহিক নাটকের জন্য এই চরিত্র পিক করতো না। হ্যাঁ সেটাই, সেটার জন্য আমার ডিরেক্টর আরো ভালো বলতে পারবে যে কতটুকু মানে এই ক্যারেক্টারের বিশাল একটা জার্নি আছে, সেই জার্নির দেখা যাক কতটুকু আমরা পৌঁছাতে পারি আর কি, দর্শকের ভালো লাগে কিনা সেটার উপরও ডিপেন্ড করে যে এই যাত্রা কত দূর এগোবে। নিশ্চয়ই দর্শকদের ভালো লাগবে। একটু শুটিং সেটের গল্প শুনতে চাই, যে রিফাত আপু তো সেটেও খুব চুপচাপ থাকে নাকি এরকমই? হ্যাঁ, না না, ও চুপচাপই থাকে, ও অলওয়েজ চুপচাপ। মানে ওইখানে তো আমি আর ওই ছিলাম, আর মানে তোমার কি অ্যাক্টিং এর বাইরে? ভাই আসসালামু আলাইকুম, এই এতটুকুই শেষ? ইউ নো মি সো ওয়েল। হ্যাঁ এরকমই বিষয়টা। তো প্রোডাকশন কি খাওয়া দাওয়াও চাও না তুমি? মানে না, ক্ষুধা লাগলে চুপ করে থাকো? না দিলে চাই না। না, আমার প্রোডাকশনে যেটা হয়, খাবার দাবার চাইতে হয় না, এক্স্যাক্টলি। উপস। টাইমলি চলে যায়। হ্যাঁ, এটা হয়। আচ্ছা, মানে তার মানে সেটের কোনো গল্পই তো এখন পর্যন্ত তোমার পেটের মধ্যে নেই? একটু বলো শুটিং এ কি হয় না হয়। হচ্ছে ফার্স্ট ডেতে আমি খুব নার্ভাস ছিলাম, অ্যাজ তুমি তার সাথে স্ক্রিন শেয়ার করছো তো আমি খুবই নার্ভাস ছিলাম, বাট আমার নার্ভাসনেসটা ভাইয়া কাটিয়ে দিয়েছে। ভাইয়া কথা বলে প্রায় 1 আওয়ার, মানে শুটিং এর আগে 1 আওয়ার কথা বলে আমার যেটা মনে হয়েছে যে না আমি এখন নার্ভাস না, আমি কথাই শুরু করতে পারছিলাম না, বাট ভাইয়া সেটা বুঝে আমার সাথে কথা বলে জিনিসটা নরমাল করেছে। আচ্ছা, ওর সাথে প্রথম কাজ করতে যাব, ওকে। তো দেখি ভয় পাচ্ছে, তো ভয় পেলে তো এত দূর জার্নি কিভাবে করব। তো ডিরেক্টর সেদিক থেকে আমাকে হেল্প করেছে, ডিরেক্টরও বেশ বন্ধু মতো ভালো। আর মানে আমি না মানে রনির সাথেও আমার খুব একটা ভালো করে কাজ ওইভাবে হয়নি। এই জার্নিটা হলে আমার ধারণা ইমোশনালি হোক আর যেরকমই হোক একটা জার্নি তো হবে, অ্যাটাচমেন্ট তৈরি হবে। মানে আমাদের কিন্তু এক যুগের উপরে পরিচয়, বাট আমরা মানে শুরু করছি একটা বড় জার্নি দিয়ে, এখন আশা করি করতে পারবো। এবং হয় না যে শ্যামল ভাই ওটিটি বা সিনেমা নিয়ে দর্শক অথবা আমাদের অনেক নির্মাতা বা অনেক কো-আর্টিস্টের কাছে মনে হতে পারে শ্যামল ভাই বোধহয় একটু রাফ বা একটু এমন। সে খুবই ফ্রেন্ডলি, খুবই নাইস। মানে তার সাথে আমি ফার্স্ট ধরেন আমাদের এই বড় জার্নিটা শুরু হয়েছে এবং মনে হয় না যে আমরা প্রথম কাজ করছি, এবং আমি তাকে যেই পরিমাণ প্রেশার দিছি। কিভাবে, মানে কি ভাবে প্রেসার দিয়েছেন একটু শুনি আমরা বিহাইন্ড দ্য সিন। প্রেশার হচ্ছে দেখা গেছে যে হয় কি একটা আর্টিস্টের তো একটু রেস্টের প্রয়োজন, আর্টিস্ট তো, হ্যাঁ, এবং শিল্পীকে তো কদরটা করতে হয়। আচ্ছা, একটু ডিটেইলে শুনবো ভাই, একজন দর্শক অনেকক্ষণ থেকে ওয়েট করছে, আমরা কলটা নিয়ে তারপরে শুনবো যে ডিরেক্টর কি ভাবে শ্যামল মাওলাকে নির্যাতন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি চাঁদপুর থেকে বলছি।
আপনার নামটা আপু? মুক্তা। মুক্তা। আচ্ছা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি, আমরা সবাই ভালো আছি। কথা বলুন। আর কার সাথে কথা বলবেন? আজকে 3 জন গেস্ট আমার সাথে আছে। আমি শ্যামলদার সাথে কথা বলবো। হ্যাঁ, জি কথা জি বলুন, জি, মুক্তা শুনতে আপু পাচ্ছে। বলেন, শুনছি। জি জি ভাইয়া ভালো আছেন? জি ভালো আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া, আমি তো আপনার খুব ফ্যান। আপনার গ্যাংস্টার সিরিয়াল দেখে আপনার ফ্যান হয়ে গেছি। আপনার অনেক ভালো লাগে আমাকে। থ্যাংক ইউ সো মাচ। আর আপনার চাহনি তোমার ক্রাশ। আমরা কিন্তু দেশি লোক, আমরা কুমিল্লা, একই বেল্টের। আপনি চাঁদপুর, আমি কুমিল্লা, সো ঠিকই আছে, পছন্দ হওয়ারই কথা। একই বেল্টের জি মানুষ ভাইয়া। আমরা। জি ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মুক্তা আপু আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আশা করছি আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদের আড্ডাটা উপভোগ করবেন। তো ডিরেক্টরের কাছে যেটা শুনছিলাম যে তিনি কি ভাবে শ্যামল মাওলাকে টর্চার করেছে। আচ্ছা, প্রথমে আসে মানে তার অন্য জায়গায়, যেটা হচ্ছে ধরেন আমাদের সেটা তো একটা নির্দিষ্ট কল টাইম থাকে হ্যাঁ। শুরু থেকে বলি, যেটা হচ্ছে আমার টিম থেকে যখন তাকে কল টাইম দেওয়া হতো বা আমি যখন জিজ্ঞেস করতাম শ্যামল ভাই কালকে কখন আসবেন, কারণ আমি শিল্পীকে চাই তার সম্মানটুকু দেওয়ার। হয়তো অনেক সময় পরিবেশ পরিস্থিতির কারণে প্রপার সম্মানটা দিতে পারি না, তো শ্যামল ভাইয়ের একটাই বক্তব্য, কখন লাগবে বলেন। মানে আমি জানতে চাচ্ছি যে সে 10টায় ঢুকবে নাকি 11টায়, কখন লাগবে বলেন। মানে আমি 8টায় বললে সে 8টায় আসে, আমি বলি আচ্ছা ঠিক আছে। এবং আমাদের শুটিং লোকেশন তার বাসা কাছাকাছি উত্তরায়, তো সব কিছু মিলিয়ে আমার যখন লাগতো আমি তার আধা ঘন্টা আগে তাকে বললে সে অন টাইমে সেটে ঢুকতো। এখন যেটা হচ্ছে, যেটা বলতে নিছিলাম যে তাকে যেই প্রেশারটা দিছি বা নির্যাতনটা করছি, আর্টিস্টের কি হয় যে 2টা বা 3টা সিকোয়েন্স করার পরে একটু রেস্টের দরকার হয়। স্বাভাবিক। এমন হয়েছে শ্যামল ভাইকে আমি টানা 7-8টা সিকোয়েন্স করাইছি রেস্টলেস, এবং সে রেস্ট চাচ্ছেও না। আমি হয়তো জিজ্ঞেস করছি ভাই একটু ব্রেক দিব, সে বলতেছে তাহলে অন্য কোনো প্ল্যানিং আছে, মানে অন্য কোনো সিকোয়েন্স করতে পারছে না। আমি বলছি না পারছি না, তাহলে ব্রেক নেওয়ার কি দরকার, চলেন কাজ করি। এবং একদিন তো আমাদের লেট নাইট হয়েছে সম্ভবত 2:30টা, রাইট, এরকম এই মাথায় নেই, সে কাজ করে যাচ্ছে। তো হয় না যে কি হয় যে একটু খাবারের বিরতি বা এই সেই, সে কাজটাকে মানে এতটা ভালোবাসছে যে চলেন কাজটা শেষ করি। প্রত্যেক আর্টিস্টেরই এমনই হওয়া উচিত, মানে ডিরেক্টরের জোনাকির আলোতে আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারে এরকম আর্টিস্টই পেয়েছি। এবং আমি যাদের সাথে কাজ করি, মানে আমি একটু আর্টিস্টের সাথেই কাজ করতে পছন্দ করি। হয় না যে অনেকেই তো আর্টিস্ট আছে, কিন্তু আমার কাছে আমার সাথে যারা কাজ করে আমি ওইখান থেকে খুঁজে খুঁজে বের করি, আচ্ছা যে এদেরকে নিয়ে কাজ করবো, এদেরকে নিয়ে কাজ করলে আমি সুন্দরভাবে কাজটা করতে আচ্ছা, পারবো। মানে খুব একটা কথা বললেন যে আমি আর্টিস্টদের সাথে কাজ করতে পছন্দ করি, অনেক ওয়েট এই কথাটার। আর্টিস্ট কাকে বলে? আচ্ছা, এটা যদি বলেন আমি বলবো আমার দৃষ্টিতে, আমি জানি না আমি ভুলও হতে পারি, আমার কাছে মনে হচ্ছে যে তার ক্যারেক্টারের প্রতি যত্নবান, তার কাজের প্রতি যত্নবান, এবং মানে ডিরেক্টর কি চায় সে ওইটা দিতে প্রস্তুত। যে ডিরেক্টর এইভাবে সিকোয়েন্সটা নিতে চাচ্ছে বা আমার ডায়লগ ডেলিভারিটা এইভাবে চাচ্ছে, সিনটা এইভাবে করতে চাচ্ছে, সেটা রাত হোক দিন হোক ম্যাটার করে না টাইমটা। এবং যদি পারিশ্রমিকের বিষয়ে আসি, পারিশ্রমিক তো একটা আলাদা সাবজেক্ট, ওইটা তো আমরা আলোচনা করে নিই। কিন্তু আমার কাছে মনে হয় যে কল টাইম মেনটেন করে এবং তার চরিত্রের প্রতি সে সৎ থাকে, নিষ্ঠাবান থাকে, কাজের প্রতি সৎ থাকে, আমার কাছে সে আর্টিস্ট। আচ্ছা, সবগুলো ক্যারেক্টারিস্টিক্স আপনি শ্যামল মাওলার মধ্যে পেয়েছেন। পেয়েছি। ওকে, আরো একজন দর্শক আছে, আমরা কলটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি, আমার নাম মুজাফফর হোসেন দীপু। আমি আপনার ডিরেক্টরের সাথে কথা বলতে আসলাম। জি প্লিজ কথা বলুন, আর রনি ভাই শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ডিরেক্টর সাহেব, আপনার কাছে আমার দুইটা কোশ্চেন। প্রথমত হচ্ছে আপনাদের সবার দেখতে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে, প্রোগ্রামটা দেখছি। আপনার কাছে দুইটা কোশ্চেন। একটা হচ্ছে এই সময় জোনাকির আলো এইরকম নামের নাটক আমি এই সময় খুব একটা দেখি না। আমি প্রচুর নাটক দেখি, আমি নাটক দেখতে পছন্দ করি। আর দ্বিতীয়ত একটা প্রশ্ন হচ্ছে, আপনার যেটা শুনলাম যে পরিবারের গল্প, মানে আমাদের মানে সবার, কিন্তু আমি ম্যাক্সিমাম যে সিরিয়ালগুলো দেখি বা নাটক দেখি, এটা আনন্দ পাওয়ার জন্য, হাসি বিনোদন এগুলো পাওয়ার জন্য দেখি। পরিবারের গল্পে তো দুঃখ বেশি, মানে আপনার গল্পের যেরকম মনে হচ্ছে মানে অনেক দুঃখ আসবে কি গল্পে, বা এরকম কিছু আসবে কি আগামীতে, আমার এটা জানি। আচ্ছা, থ্যাংক ইউ, আমি বলছি। আচ্ছা, দীপু ভাইয়ের একটু পরিচয় দিই। দীপু ভাই হচ্ছে, আমি তাকে বড় ভাই ডাকি, সে হচ্ছেন প্রচেষ্টা অ্যাড মিডিয়ার মালিক, এবং তার সাথে আমার 3টা সিরিয়াল করা হয়েছে। উনি একজন প্রযোজক। তো
তো ভাইয়াকে বলতেছি যেটা জোনাকির আলো পিক করার কারণ কি বা দুঃখ আছে কিনা, যেটা হচ্ছে যে আপনার পরিবারে কি আছে বা আমরা যখন আড্ডা দিই কি করি, আপনার দুঃখ আছে, হাসি আছে, বেদনা আছে, বিভিন্ন জার্নি আছে। আপনার জীবনের যেই শেডগুলি আপনি আছে আমার জোনাকির আলোতে তাই আছে, এবং এই কারণেই দর্শক এই সময়ে এটা দেখবে। আপনি শুধু যে হাসির জন্য নাটক দেখছেন, আপনার জীবনে তো শুধু হাসি নাই, শুধু বেদনাও নাই, দুইটারই মিশ্রণ আছে। এই আপনার হয়তো আজকে খুব বেশি উচ্ছ্বসিত, ফ্যামিলিগতভাবে হন, নিজের ব্যক্তিগত কারণে হন, হয়তো কোনো একটা কারণে আপনার আবার দুশ্চিন্তা গ্রাস করে। যেমন মাঝখানে যে আমরা সবাই খুব খুশি, এর মধ্যে আসলো কোভিড, এটা তো আমাদের একটা লাইফের পার্ট। তখন আমাদের কি অবস্থা, এবং ওই পার্টটা থেকে আমরা যখন উত্তরণ করে সামনে আগালাম তখন আমরা এখন কেমন আছি, বা বিভিন্ন মহামারী আসে যে ওই সময় আমাদের যে অবস্থা যায় তারপরে কি হয়। তো আমাদের জোনাকির আলোর যে বিষয়টা হচ্ছে, এটার মধ্যে আপনি সব কিছু দেখতে পাবেন, যে আপনার লাইফের আপস অ্যান্ড ডাউনস সব দেখতে পাবেন। আপনার যতগুলি লাইফের শেড আছে, জোনাকির আলোতে ততগুলো শেড আছে। কারণ মানে শুধু হাসি বা শুধু কান্না নয়, না, আমাদের এখানে হাসিও আছে, আপনি বিনোদন চাইলে বিনোদন আছে, আপনি কান্না চাইলে কান্না আছে, আপনি পারিবারিক একটা ওনার কথা আসলে বুঝতে পেরেছি। উনি বলছেন যে যে ধরনের নাটক এই সময় উনি দেখে অভ্যস্ত বা বারবার করে সামনে আসে সেগুলো খুব বেশি হাস্যরসাত্মক। তো সেই জায়গা থেকে আসলে নাটক বানাতে গেলেও তো ভিউয়ের একটা কথা মাথায় রাখতে হয়। তবে এটা আমরা দেখেছি যে যদি স্টোরিটা স্ট্রং হয়, ভালো কন্টেন্ট হয়, সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। আমরা যদি এনটিভির একটা প্রজেক্টের কথা বলি যে বুকের বাঁ পাশে, সেখানে কিন্তু হাস্যরসাত্মক আমরা ওইভাবে কিছু দেখিনি, বা সস্তা যে এন্টারটেইনমেন্টটা বলে, কিন্তু সেখানে কিন্তু আমরা মিলিয়ন মিলিয়ন ভিউ দেখেছি। সো ইমোশন যদি টাচ করতে পারে মানুষ অবশ্যই দেখবে। একজন দর্শক আছে, আমরা কলটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুজন বলছি, কুমিল্লা থেকে। ওকে, ওয়েলকাম টু রূপকথার রাত। কার সাথে কথা বলবেন? আমি এই যে শ্যামল ভাই আছে, নতুন আর্টিস্ট, ওনার সাথে, তারপর আমাদের নির্মাতা যে আছে ওনার সাথে কথা বলতে। জি, কথা বলুন, শুনতে পাচ্ছেন ওনারা। শ্যামল ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কেমন আছেন আপনি? এই তো ভালো ভাইয়া। অনেকদিন পর আপনাকে একটা সিরিয়াল দেখতেছি ভাইয়া, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আপনার সব কুমিল্লার ফোন আসতেছে, আমি বুঝতেছি। আর আমাদের নির্মাতা মুসাফির রনি ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আপনার বেশ কিছু কাজ আমি দেখেছি, লাস্ট ঈদে সম্ভবত আমাদের এনটিভিতে আপনার কাজ গেছে হচ্ছে অস্বীকার, সম্ভবত অস্বীকার, আর হচ্ছে দাবা। না, আপনি একটু ভুলে আছেন। লাস্ট আমার যেটা গিয়েছে এনটিভিতে সেটা হচ্ছে মানুষ দেখতে কেমন। ভাই, এটা তো কুরবানি দেখেছি সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, লাস্ট বললেন তো? হ্যাঁ, কুরবানি ঈদ, এই তো কুরবানি ঈদ গেল। জি বলেন। আর এটা আমি অনলাইনে পাই নাই তো ভাইয়া, সেই জন্য বলতে পারতেছি না আমরা। আচ্ছা, না, ওই কাজগুলো ভাইয়া সুপার গেছে, আপনার অনেক ভালো লাগছে। এগুলো ভাইয়া পাপ, একটা পাপ করছেন আপনি, পাপ। জি, ওইটা পার্ট 2 আসবে না ভাইয়া? না ভাইয়া, পাপের পার্ট 2 আসবে না। কেন ভাইয়া? পাপ, তারপর এই যে অস্বীকার, দাবা, এগুলো পাপ। আপনি একদম নিরাশ হবেন না। আপনার সব কেনর উত্তর আপনি জোনাকির আলোতে পাবেন। এটা দেখতে থাকেন, অন্য কিছু আর দেখতে হবে না। আই থিংক সো। থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক, আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। অভিনয় নিয়ে অনেক অনেক কথা হবে। আমি একটু আপনার কাছে চলে আসতে চাই। ওই যেটা বলছিলাম যে এখন যে ধরনের কন্টেন্ট দেখতে আমরা অভ্যস্ত বা বারবার করে সামনে চলে আসে, একটু সস্তা, ডায়লগগুলো ওয়েটলেস, শ্যামল মাওলাকে আমরা সবসময় দেখি যে একটু বেছে বেছেই কাজ করতে, বা সেটা ডায়লগের ক্ষেত্রেই হোক, ক্যারেক্টারের ক্ষেত্রেই হোক। তো এখন তো আপনাকে আমরা ওয়েব সিরিজে দেখছি বা সিনেমাতেও পাচ্ছি। সো ক্যারেক্টার পিক করার ক্ষেত্রে শ্যামল মাওলা কোন দিকগুলো মাথায় রাখে? অবশ্যই স্টোরি কোন দিকে যাচ্ছে, কিরকম হচ্ছে, মানে আমার পছন্দ হবে কিনা, দর্শকের পছন্দ হবে কিনা, অনেক কিছু মাথায় রেখে, মানে শুধু মানে অনেক কিছু মাথায় রেখে আসলে করতে হয়। অনেক কিছুর মধ্যে কি কি আছে? মানে মূলত গল্পের জার্নি, আমার ক্যাপ্টেনকে, তারপর আমার টিমটা কারা, টিমের মেম্বার কারা কারা, সবকিছু মাথায় নিয়ে আসলে করতে হয়। স্ক্রিপ্টটাও মানে আপনার কাছে ওই তো স্টোরির মধ্যে স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে সবকিছুই আছে স্টোরির মধ্যেই। সো স্ক্রিন প্লেটা খুব ইম্পর্টেন্ট। ওটা যদি ভালো হয়, যে কোনো গল্পই ভালো হওয়া পসিবল।
ওকে, একটু পেছন দিকে যেতে চাই। আমি ইন্ট্রোতে বলছিলাম যে মঞ্চ থেকে শুরু, এখন তাকে আমরা চলচ্চিত্রেও পাচ্ছি। একটা জার্নি তো আর খুব সহজ না যে কোনো আর্টিস্টের জন্যই। প্রথম মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতাটা শুনতে চাই, যে মঞ্চের সাথে আপনার প্রেমটা হলো কিভাবে? প্রথম আমি বাবার বাবা বাবা মঞ্চে অভিনয় করতেন, আমি বাবার মানে থিয়েটারের শো দেখতে যেতাম। তো তারপর বাবার হাত ধরেই আমার থিয়েটার করার স্টার্ট হয় এবং বাবার সাথেই আসলে মঞ্চে পারফরমেন্স শুরু। সো প্রথম দিকে বলতে গেলে ওই স্মৃতিগুলোই মনে পড়ে। তারপরে তো রেগুলার। আচ্ছা, এটা কোন সালের দিকে? 90s। 90s এর শেষের দিকে না, একদম শুরুর দিকে, মানে আমি তখন ছোট। ওকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি একটু ডিরেক্টরের কাছে জানতে চাই যে মনসুর চরিত্রের জন্য আপনি শ্যামল মাওলাকে কেন সিলেক্ট করেছেন? মনসুর চরিত্রের জন্য শ্যামল ভাইকে সিলেক্ট করেছে এই কারণে, কারণ সে ছাড়া আমার কাছে আসলে অপশন নাই। মনসুর হইতে হলে শ্যামল মাওলাকেই লাগবে, এই কারণেই শ্যামল ভাই। কেন শ্যামল মাওলাকে লাগবে? কারণ আমার ক্যারেক্টারটা আমি যেভাবে দেখছি, বা ক্যারেক্টারটার হাঁটা চলা, কথা বলার স্টাইল, সবকিছু আমি শ্যামল ভাইয়ের মধ্যে বিদ্যমান পেয়েছি। মানে এই ক্যারেক্টারটার জন্য যা যা দরকার আমি ওইটা শ্যামল ভাইয়ের মধ্যে দেখেছি। আপনাদের তো আগে থেকে অনেক বেশি পরিচয় আছে, বা ওনাকে আপনি দেখেছেন, ব্যাপারটা এরকম নয়, তাহলে বুঝলেন মানে সেটা আমাদের কিভাবে? আগে থেকে পরিচয়, ওনার অ্যাক্টিং দেখে? হ্যাঁ, অবশ্যই অ্যাক্টিং দেখে। এবং আমাদের যে অনেক আগের পরিচয়, ধরেন আমরা খুব ক্লোজ যে এরকমও ছিলাম না, বাট সে তো আমাকে আকৃষ্ট করছে। একটা আর্টিস্ট কিভাবে একটা নির্মাতাকে, মানে অভিনয় শিল্পী যদি বলি, আর্টিস্ট বলতে তো অনেককেই বোঝায়, যদি অভিনয় শিল্পী বলি, সে একটা নির্মাতার দৃষ্টিতে কেন পড়ে বা নির্মাতা কেন তাকে কাস্ট করে, কারণ হচ্ছে সে যেই চরিত্রটা দেখাতে চায় সেটা যে আর্টিস্টের মধ্যে বিদ্যমান সে কিন্তু তাকেই পিক করে। এবং আমি খুবই লাকি যে শ্যামল ভাইয়েরও গল্পটা পছন্দ হয়েছে, সব কিছু মিলে আমি খুব হ্যাপি। না হলে আসলে এই ক্যারেক্টারটা হয়তো আমি একটু চেঞ্জ করতাম, মানে ক্যারেক্টারটা যে লেয়ার আছে আমি হয়তো লেয়ারগুলি চেঞ্জ করতাম, ডায়লগ চেঞ্জ করতাম, হাঁটা চলার স্টাইল চেঞ্জ করতাম, করে যার সাথে যায় সেক্ষেত্রে হতো কি যে ধরেন এই গল্পটা তো অনেক দিন ধরে রেডি করা, আস্তে আস্তে এই গল্প ভাবনা বা টোটাল পাণ্ডুলিপিটা রেডি করা, তো তখন হয়তো আমার খুবই কষ্ট লাগতো যে আমি আসলে যেইভাবে একটা জিনিস রেডি করলাম এবং যাকে আমার দরকার ছিল তাকে পেলাম না, ওইটা আমার জন্য খুবই কষ্টের ছিল। তো আলহামদুলিল্লাহ যে আমার ওই কষ্টটা পেতে হয় নাই, শ্যামল ভাইকে পেয়ে গেছি। আচ্ছা, বারবার স্টোরির কথা চলে আসছে জোনাকির আলোর, গল্পের রাইটারকে নিয়ে আমি একটু শুনতে চাই যে স্টোরিটা কে লিখেছেন? গল্প আমার, গল্পের ক্ষেত্রে বিহাইন্ড দ্য সিনে আমাকে অনেকে হেল্প করেছে। তো যেটা হচ্ছে গল্প সংলাপ লিখেছে পাপ্পুরাজ, টোটালটা পাপ্পুরাজ। আমি শুধু ওকে গল্পটা বলে দিই যে গল্পটা আমি এই ফ্যামিলির গল্প এইভাবে দেখছি। যেমন আমাদের এখানে কিন্তু প্রায় 4-5টা ফ্যামিলির গল্প আছে, মানে যেটা দিয়ে আপনি দেখে থাকলে দেখবেন, খেয়াল করলে যে যেটা দিয়ে আসলে পূর্ণাঙ্গ 5টা সিরিয়াল করা সম্ভব। আচ্ছা, মানে এমন না যে এই 5টা মিলে একটা গল্প, এই 5টা আলাদা আলাদা গল্প নিয়ে আলাদা 5টা সিরিয়াল করা সম্ভব, সেটা আপনি একটা সিরিয়ালে পাচ্ছেন। কারণ আমি চেয়েছি যে আপনার লাইফের কোনো কিছু যাতে মিস না যায়। কিসের ভিত্তিতে এই স্টোরিটাতে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন? মানে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি এই স্টোরিটা? কোনো ঘটনা না, এটা হচ্ছে কি আমার একটা চ্যালেঞ্জ ছিল যে মানে হয় না যে একটু আগে ভিউজের কথা বললেন, আমি নির্মাতা হিসেবে বিশ্বাস করি যে ভালো গল্পের ভিউজ হয়। মানে হয় কি যে ভিউজটা তো মানে 1 2 3 4 এরকম করে উঠতেছে, ব্যাপারটা যেমন ঠিক আমাদেরটা হচ্ছে কি একটু স্লো আগাবে, বাট আপনি দিন শেষে যদি 10টা নাটক দেখেন, কোন নাটকটা মনে রাখতে পারবেন, কোন নাটকটা আপনার মনে ধরবে বা আপনি রিলেট করতে পারবেন, সেটা জোনাকির আলো। কারণ আমাদের এটারও ভিউজ হবে, সবই হবে, দর্শকদের প্রতি আমার ওই বিশ্বাসটাও আছে, কিন্তু হয়তো একটু স্লো গতিতে আগাবে, বাট ভিউজের জায়গায় আমার কোনো টেনশন নেই, এটা নিয়ে আমি একদমই ফুল কনফিডেন্ট। কারণ এই গল্প ভিউজ না হওয়ার কিছু নাই, এবং যদি হয় এটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো দিক যেটা, যে আমরা যে ভালো গল্পে আবার ফিরতেছি। মানে হয় না যে আমরা তো অনেক কিছুই করতেছি, আমিও করি, অনেক ডিরেক্টররা করে, বা সব জায়গায় হয়, সব ইন্ডাস্ট্রিতে হয়। হাসি ঠাট্টার গল্প যেমন দরকার, আনন্দ বেদনার গল্পও দরকার, ভালোবাসার গল্পও দরকার। তো আমাদের যেটা হয় যে এই গল্পটায় আপনি আপনাকে বারবারই বলতেছি যে কানেক্ট করতে পারবেন, এবং
ওই কারণে আমি কনফিডেন্ট যে ভিউজ না হওয়ার কোনো ব্যাপার নাই, ভিউজ নিয়ে আসলে আমার মাথা ব্যথা নাই, কারণ আমি এমনই এই ব্যাপারে আপনি একদম 100% কনফিডেন্ট। আচ্ছা, একটু রিফাত আপুর কাছে চলে আসতে চাই যে শ্যামল মামার কাছ থেকে তার সেই মঞ্চের শুরুর গল্পটা শুনেছি, তো আমি একটু তোমার শুরুতে যেতে চাই যে তোমার শুরুটা কিভাবে, মডেলিং দিয়ে যতদূর আমি জানি, একটু সেই সময়ের গল্পটা আমাকে বলো এবং সেখান থেকে অভিনয়ের সাথে তোমার কিভাবে সখ্যতা হলো। আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের একটা গ্রুপ থেকে আমাকে নক করেছিল, বলেছিল তোমার হাইট ভালো, ইফ ইউ ওয়ান্ট টু ওয়াক। আমি তখনও বুঝতে পারিনি কী টাইপের ওয়াক কি, বলেছে তুমি যদি চাও তাহলে র্যাম্পে আমাদের একটা শো আছে, ওখানে মানে র্যাম্প শোজ যেমন হয়, বিভিন্ন ব্যান্ড আসে গান করে, তারপর লাস্টে একটা শো হয়, তো ওরকম একটা শো ছিল। তাই আমি ভাবলাম যে আচ্ছা করে দেখি কি হবে, কি হওয়ার আছে। আমি হাঁটিনি কখনো বা কখনো গ্রুমিং করিনি, তো ওরা আমাকে নিয়ে একটু একদিন দুদিন গ্রুমিং করালো, করানোর পর শোটা করলাম। তো করার পর তারপর টুম্পা আপু, আজরা আপুরা কল করলেন মাঝে মাঝে, বললেন করবে নাকি শো। তো আমি ভাবলাম যে আচ্ছা করে দেখি কি হবে, কি হওয়ার আছে, মানে এত সিরিয়াসলি নেইনি, আমার প্ল্যান ছিল না এই টাইপের। আপুদের শো করলাম, শো 2-3 ইয়ার্স করার পর আমি মানে কাইন্ড অফ বোর্ড বলবো না, বাট একই টাইপের কাজ করতে করতে আমার মনে হলো যে একটু ডিফারেন্ট কিছু করি এখন। তখন আমাকে একটু ভিজুয়াল অ্যাড, নাটক এখান থেকে একটু কল আসছিল আমার, তো পরে আমি ভাবলাম যে একটু এদিকে করে দেখি কেমন লাগে। তখন আমি সিরিয়াস ছিলাম না, তো পরে রেসপন্স করলাম, ভাবলাম যে একটু করে দেখি। এবারও সেম চিন্তা ছিল, একটু করে দেখি কি আর হবে। তখন নার্ভাসও হতাম না, শুরুর দিকে ভাবতাম যে আচ্ছা ফাইন, কী করছে আমি নিজেও জানি না, যেটা এখন হই অনেক নার্ভাস, বাট তখন হতাম না, কারণ এখন কাজটাকে তুমি সিরিয়াসলি নিয়েছো এই জন্য। হ্যাঁ কাইন্ড অফ। আর হচ্ছে বড় বড় আর্টিস্ট, ওনাদের যখন দেখি, আমি যখন শুনি ওনারা বলেন, আমার 18 ইয়ার্সের থিয়েটার ব্যাকগ্রাউন্ড, আমি শুনে আমি কি বলবো আসলে বুঝতে পারি না হঠাৎ করে, সো অটোমেটিক্যালি চলে আসে নার্ভাসনেস। তো শুরুতে আই ওয়াজ লাইক আচ্ছা ফাইন, গেলাম সেটে, কি আর হবে, অ্যাক্টিং করছি, কি করছি নিজেও জানি না। তো এভাবেই আমার শুরুটা আর কি। প্রথমে হচ্ছে র্যাম্প থেকে শুরু করে, যখন আমাদের দেখা হয়েছিল তারপর একটু ভিজুয়ালের দিকে শিফট করলাম, কারণ এখন দেখলাম এটা আমার বেশি ভালো লাগছে, বিভিন্ন ভেরিয়েশন, বিভিন্ন স্টোরিজ ভালো লাগে, এক এক ক্যারেক্টারে নিজেকে পোট্রে করা যাচ্ছে। সেই জায়গা থেকে এখন তুমি মানে ডিসিশন নিয়েছো যে তুমি অভিনয়ে নিজেকে থিতু করবে। হ্যাঁ। ওকে, আমি একটু আপনার কাছে চলে আসতে চাই। সবগুলো মাধ্যমেই মোটামুটি আপনাকে আমরা পেয়েছি, মোটামুটি বললে ভুল হবে। সেটা মঞ্চ, নাটকেরও যে ক্রাইটেরিয়াগুলো আছে, সেটা ধারাবাহিক বলি, সিঙ্গেল নাটক বলি, এখন ওয়েবের যে ট্রেন্ড আছে, ওয়েবে দেখেছি, চলচ্চিত্রে পাচ্ছি। অভিনয়ের জায়গাতে শ্যামল মাওলা কি মনে করে, অভিনয়ের জায়গাতে কি কোনো পার্থক্য থাকে, নাকি আসলে এক একটা যে মাধ্যম, এই মাধ্যমগুলো নিয়ে একটু শুনতে চাই আপনার কাছে। প্রত্যেকটা মাধ্যমেই অভিনয় করতে হয়, শুধু এক একটা মাধ্যমের ডিজাইন প্যাটার্ন আলাদা, সেই ডিজাইন প্যাটার্ন অনুযায়ী মানে অ্যাক্ট করতে হয়, দ্যাটস ইট, আর কিছুই না। মানে এক একটা মাধ্যমের পরিমাপ আমি যদি মানে পরিমাপ করি, তাহলে সেটার এক একটা জায়গা বা এক একটা মাধ্যমের এক একটা পরিমাপ। আচ্ছা, আমি এই পরিমাপটা নিয়ে আরো শুনবো, একজন দর্শক আছে, তার কল নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? হুমায়ুন কবির বলছিলাম। জি, হুমায়ুন কবির বলছিলাম ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম টু রূপকথা রাত। কথা বলুন, কার সাথে কথা বলবেন? শ্যামল ভাইয়ের সাথে কথা বলবো। জি, কথা বলুন, শ্যামল ভাই শুনতে পাচ্ছেন। জি, শুনতে পাচ্ছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। না, আপনাকে অনেকদিন পরে স্টুডিওতে দেখলাম তো, আচ্ছা, এই জন্য একটু কথা বলতে চাইলাম। আপনার নাটকগুলো দেখে আমি কোনটা বলছি, আপনার সকল কিছুই দেখি তো, আচ্ছা, অনেকদিন পরে স্টুডিওতে লাইভে পাইলাম, তাই একটু কথা বলতে চাইলাম। এই কাজটা খুব ভালো যাচ্ছে, ভালো হচ্ছে, আমরা ট্রাই করছি ভালো কিছু করার। সো এইটা একটু ফলো করেন, এটা একটু দেখেন, দেখে একটু জানান আমাদেরকে কেমন লাগছে। আপনাদের কারেকশনগুলো আমরা মাথায় রেখে, যেহেতু এটা লম্বা সিরিয়াল, আমরা সেভাবেই কাজ করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করছি আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
আপনার কাছে শুনছিলাম যে এক একটি মাধ্যমে অভিনয়ের যে পরিমিতি বা পরিমাপ আছে, একটু ডিটেইলে শুনতে চাই। কোন মাধ্যমে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, মঞ্চের কথা যদি বলি সেখানে একটু লাউড থাকতে হয়, বা কোন মাধ্যমে শ্যামল মাওলা নিজেকে এখন বেশি কমফোর্টেবল মনে করছে সবকিছু নিয়ে? মানে সব মাধ্যমেই সেম, কোনো কিছুকে আমি ফেলে অন্যটা একটু প্রায়োরিটি বেশি দিব এরকম কোনো জায়গা নেই আসলে আমার কাছে। বাংলাদেশ বেতারেও আমি এনলিস্টেড হলাম এই লাস্টবার। সো সেখানে একটা নাটকে কাজ করলাম, মানে অডিও ভয়েসের মাধ্যমে। আমি সিসিমপুরে পাপেটিয়ার ছিলাম, তখনও পাপেট্রি প্লাস ভয়েসের মাধ্যমে করতাম। আবার কোরিয়ান সিরিজে হচ্ছে ডাব করে পারফরমেন্স করতে হয়, সেটা একটা। আবার ভিজুয়াল মিডিয়াতে একরকম, আবার থিয়েটারে আরেক রকম, পথনাটক আরেক রকম, সিনেমা আরেক রকম। এগুলো একটু মানে এইটুকু পরিমাপ তো রাখতেই হবে। এক্সপেরিয়েন্সের সাথে সাথে হয়ে গেছে। এটা এত ডিটেইলে মানে এই মুহূর্তে এভাবে বলা সম্ভব না আর কি। আচ্ছা, সিনেমা তো অনেক বড় একটি মাধ্যম, একটু সিনেমার এক্সপিরিয়েন্স শুনতে চাই যে কেমন লাগছে বড় পর্দার এই এক্সপিরিয়েন্সটা? সিনেমা আসলেই অনেক বড় জায়গা, এবং সেটার জন্য সিনেমা মানে আপনি খুব ভালো অভিনয় করেন বা আপনি খুব ভালো গান করেন, শুধুমাত্র একটা অভিনয় বা একটা গান, বা আমি খুব ভালো নাচি, শুধু এইটুকু একটা নাচ, এইটা দিয়ে শুধু সিনেমা হবে না। সিনেমা আসলে আরও মানে বড় ব্যাপার, তো অনেক কিছু মিলিয়ে সিনেমা। আপনার একা শুধু অভিনয় দিয়ে আসলে সিনেমা খুব টাফ আসলে, আমি যতটুকু বুঝতে পারছি। সিনেমা করতে গেলে আরও যোগ্যতার প্রয়োজন, যেটা মানে প্র্যাকটিসেরও প্রয়োজন, গবেষণার প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন। সিনেমা অন্য জিনিস। আচ্ছা, আবার আসবো আপনার কাছে। আমি এখন একটু ডিরেক্টরের কাছ থেকে ঘুরে আসতে চাই। সবার শুরুর গল্পটা শুনেছি, আপনার কাছ থেকে শোনা হয়নি। ডিরেক্টর হওয়ার স্বপ্নটা মনের মধ্যে কবে প্রথম উকি দিল? ডিরেক্টর হওয়ার স্বপ্ন উকি দিয়েছে তখন সম্ভবত আমি স্কুলে পড়ি। মানে যেটা হয়েছে, আমার বাসা হচ্ছে মিরপুরে, মিরপুর 13-তে। তো মানে এই গল্পটা একটু অন্যরকম শুনি। মানে হয় না যে 13 নম্বর ছিল খুবই রাফ এলাকা। আমি যখন স্কুলে যেতাম দেখতাম যে 2 গ্রুপ ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে, এবং আসার পরে হয়তো একটা গ্রুপের কেউ নাই, তো হয় না। এবং তখন যেটা হয়েছে যে টেলিভিশনে বারবার দেখাতো অমুককে খুঁজছে পুলিশ, নিউজ প্রেজেন্টাররা বলতো যে অমুককে খুঁজছে পুলিশ, পুলিশ বলতো আমরা অমুককে পাচ্ছি না, XYZ এর নাম ধরে। তো সামহাও আমার মনে হলো যে আমার নামটা যদি এইভাবে বলতো কেউ, আমি হব ওইটা। ওইটা হচ্ছে এলাকার প্রভাব, যে আমি যদি এরকম কেউ হই তাহলে তো আমার নামটাও নিবে। এরপর বয়স বাড়ার সাথে সাথে যেটা হলো, মানে ম্যাচুরিটিও তো আসতে শুরু করলো, এবং মনে হলো না আমি তো ভুল ট্র্যাকে আছে, আমি তো অন্যভাবে করতে হয়। তখন আমি গান লেখা শুরু করলাম, ছোট ছোট কবিতা লিখতাম। এরপর একটা টাইমে মনে হলো যে আমি যদি নাটক মানে এর মধ্যে আমার কাছে বিভিন্ন রকম বিষয় তৈরি হলো, যে আমি একটা জিনিস যদি একজনকে বলি, একটা মাধ্যম আছে যেটা হচ্ছে টেলিভিশন, তো এটাই আমি বলতে পারলে এট এ টাইম আমি হয়তো এখন 100 লোককে বলতে পারতেছি, এর বেশি পারছি না, কিন্তু ওই সময়টা হবে কি আমি হয়তো কয়েক লাখ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। তো কি করতে পারি, দেখলাম যে নাটক খুব ভালো মাধ্যম। এরপর আমি কার সাথে কাজ করব আমি তো কিছুই জানি না, পরিচালক কাকে বলে, প্রযোজক কাকে বলে। আমি নাটক দেখা শুরু করলাম এবং প্রত্যেকটার পার্ট বাই পার্ট জানা শুরু করলাম। ওইখান থেকে আমি সিলেক্ট করলাম আমার টপ 10 যাদের সাথে আমি কাজ করতে পারি। আচ্ছা, এরপর মুরাদ সেই সময়টাতে আপনি কোন ডিরেক্টরদের নাটক বেশি দেখতেন? নুরুল আলম আতিক, আচ্ছা, মোস্তফা সরোয়ার ফারুকি, শিহাব শাহিন, শিহাব ভাইটা বোধহয় তখন দেখতাম না, সরি, দীপঙ্কর দীপন, তাহের শিপন, এরকম আরো অনেকে, সুমন ভাই আছে, সুমন আনোয়ার। তো তারপর যেটা হলো, আমি ওখান থেকে একটা শর্ট লিস্ট করলাম 10টা ডিরেক্টরের। ওখান থেকে আমার প্রথম পছন্দের যে ছিল আমি তাকে নক দিলাম, সেটা হচ্ছে মুরাদ পারভেজ। আচ্ছা, এবং নক দেওয়ার পরে সে রেসপন্স করলো, আমাকে বললো যে ঠিক আছে চলে আসো, চলে আসেন। এবং আমি মিরপুর থেকে, তো তার অফিস তখন লালমাটিয়ায়, আমার মনে আছে আমি ধরেন তখন জ্যাম টাইম আরও কম, বাট আমি বোধহয় 20 থেকে 25 মিনিটের মধ্যে তার অফিসে চলে গেলাম। যখন আসাদ গেটের ওখানে গেলাম, সিএনজি থেকে নামলাম, কারণ প্রচণ্ড জ্যাম, আমি নেমে দৌড়ায় তার অফিসে গেছি।
এবং যাওয়ার পরে সে আমাকে টিস্যু দিচ্ছে, তার অফিস রুমে বসছি, এসি, কিন্তু আমি অনর্গল ঘামছি। সে টিস্যু বক্সটা আমার সামনে দিল, আমি করলাম, দেন বললো রিল্যাক্স হও, তারপর কথা বলি। এই কথা বললাম আমি কি করতে চাই না চাই। সে আমাকে প্রথমে অভিনয়ের অফার করলো, আমি বললাম যে না, মানে আমার যেটা হয়েছে আমি চাকরি করতে চাইনি কখনো, মানে হয় না চাকরি তো কারো আন্ডারে করতে হয়। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ডিরেকশনটা দিই, হ্যাঁ আমি যদি ডিরেকশনটা দিই, আমার তো কারো আন্ডারে থাকতে হচ্ছে না। তো ওই জায়গা থেকে আমি তারে বললাম, এবং সে আমার এই কথাটা পছন্দ করছে। তারপর তার সাথে মোটামুটি 3.5 বছর কাজ করলাম। কাজ করার পরে আমি শিফট করলাম হচ্ছে দীপন দাদার কাছে, আমার টপ 10-এর মধ্যে আরেকজন ডিরেক্টর। তো ওখানে কাজ করার পরে দীপনদার সাথে প্রায় 7.5 বছর, মুরাদ ভাইয়ের সাথে 3 বছর, দীপনদার সাথে 7.5 বছর। মাঝখানে আমি একটা নাটক বানালাম এবং সেই নাটকটা একটা চ্যানেলে গেল। যাওয়ার পরে আমার মনে হয়েছে যে তখনকার সময় আমি প্রায় নাটকটা হয়তো 50,000 টাকার উপরে প্রফিট করতে পারছি। আচ্ছা, কিন্তু মনে হয়েছে আমি কিছু শিখি নাই। দেন আবার অ্যাসিস্ট করলাম তার সাথে। ওকে, এই প্রথম নাটকের সুযোগটা কি কে করে দিল বা কিভাবে এলো? ডিরেক্টর হিসেবে যে প্রথম নাটকটি, একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন, সেখান থেকে পূর্ণাঙ্গ ডিরেক্টর হিসেবে একটা প্রজেক্ট পাওয়া। এটা আমার একটা রাইটার বড় ভাই আছে, ওনার নাম হচ্ছে জাকির হোসেন উজ্জ্বল। তো ওনাকে একটা প্রোডিউসার বলছিল যে নাটক বানাবো, তো আমি নতুন কাউরে দিয়ে বানাতে চাই। তখন সে আমার নাম রেফার করে এবং ওইভাবে কাজটা করা। আচ্ছা, এবং ওই প্রোডিউসারটাও নতুন ছিল, সে আমার সাথে ওই একটা কাজই করতে, তারপর আর কাজ করেনি। তখন আপনার মনে হলো যে কিছু শিখিনি, মানে ফিনান্সিয়ালি আপনি প্রফিট পেয়েছেন, কিন্তু আমার কাছে উপলব্ধি হয়েছে যে আমি আসলে শিখি নাই। তো আচ্ছা, এইখানে আমি আবারও আসবো, এই দিকটা থেকে একটু ঘুরে আসি, তারপরে আবার গল্পের বাকিটা শুনবো। শিশু শিল্পী হিসেবে মঞ্চে কাজ শুরু হলো, তারপরে মানে যখন আপনি বেড়ে উঠছিলেন তখনও মঞ্চে আপনি অভিনয় করছিলেন, মানে ছোট বেলাতেও অভিনয় করলেন এবং মোটামুটি বড়দের যে ক্যারেক্টারগুলো সেগুলো আপনি মঞ্চে পোট্রে করছিলেন। টেলিভিশনে কিভাবে সুযোগটা এলো? আমি যতদূর জানি রোদ বৃষ্টির শহর এরকম একটা প্রথম নাটক আপনার। তখন আমি থিয়েটার করতাম, তো সুমন আনোয়ার ভাই হঠাৎ করে বলল যে ছোট্ট একটা পাসিং ক্যারেক্টার আছে, একটু করে দিয়ে যা। তো আমি করতে গেলাম, কিন্তু তখনও পর্যন্ত আমি মানে শিওর না যে আমি আসলে ক্যারিয়ার দাঁড় করাবো অ্যাক্টর হিসেবে, বা আমি অভিনয় করে আমার সংসার চলবে, আমি চলবো, এইটা কখনো ভাবনায় ছিল না। থিয়েটার করতে ভালো লাগতো, অভিনয় করতে ভালো লাগতো, ইমোশনাল জায়গা কিছু জায়গা ছিল, সেই সব জায়গা থেকে আসলে থিয়েটার করতাম। এবং মানে বাবা থিয়েটার করতো আর অফিস করতো, তো আমি ভেবেছিলাম আমারও হয়তো ভবিষ্যৎ 9টা থেকে 5টা। সেটা কি আপনার ইউনিভার্সিটি লাইফে ওই পাসিং শটের যে অপরচুনিটিটা আসে? আচ্ছা, কিসে পড়ছিলেন তখন আপনি? তখন পড়াশোনা শেষ অবস্থা আর কি। তখন পাপেট্রিও শুরু করিনি, সিসিমপুরে পাপেট্রিও শুরু করিনি, তারও আগে। তো তারপর আবার ওই একদিন করে তারপর আবার থিয়েটার করা শুরু করলাম। একদিন পাসিং শট দিয়ে এলেন? হ্যাঁ, তারপর থিয়েটারই করছি। ওটার প্রতি আমার কখনো মানে নজর যায়নি যে আমি শুধু অভিনয় করব, মিডিয়া করব, মিডিয়াতে কাজ করব, এরকমটা কখনো নজর যায়নি। দেন 2008 সালের পর থেকে তখন ভাবনা স্টার্ট হলো যে আমি তো অভিনয় করলাম, তো অভিনয় করে কি কোনো কিছু করা যায় কিনা সেটা স্টার্ট করি, এবং ছোট্ট ক্যারেক্টারের মাধ্যমে 2009-10-এর দিকে ছোট ছোট ক্যারেক্টারের মাধ্যমে আমার যাত্রা শুরু আর কি। আচ্ছা, প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো নাটকের জন্য সেদিনের কথাটা তো নিশ্চয়ই মনে আছে? সেদিন তো খুব ভয়ঙ্কর অবস্থা, মানে বলে ভয়ঙ্কর গল্পটা, মানে বলে মার্কে দাঁড়া, আমি মার্কে এটা কি আবার জিনিস, বলে এখন একটা ট্রলি শট হবে, আমি বলি এটা কি জিনিস, হ্যাঁ ওএস শট, আমি বলি এটা কি, মানে সবই তো তখন নতুন, আর আগ্রহ কম ছিল বলে এইসব বিষয়ে খুব একটা জানাও ছিল না। আচ্ছা, মানে তখন একটা নাক উঁচা ব্যাপারটাও ছিল। কেন ছিল আমি এখন হাসি নিজে নিজে ভেবে, যে আমরা তো থিয়েটার করি, আমরা ওটা মানে এটা কেন ছিল, এটা কি ইনজেক্ট করা হয় বোধহয় যারা থিয়েটার করে তাদের মধ্যে, সেই জন্যই দ্বন্দ্বটা হয় নানান জায়গায় গিয়ে, আমি যা দেখি। আচ্ছা, আমি প্রথম দিনের গল্পটা আরো শুনবো, কিন্তু এই যে একটা নাকুচু স্বভাব, আমরা ব্রেকের সময় গল্প করছিলাম যে আপনাকে নিয়ে নানান রকমের কথা প্রচলিত আছে, যে কে কে শুনেছে আপনাকে নিয়ে,
যেটা কাজ করতে গেলে সবার ধারণাটা ভুল প্রমাণিত হয়। আপনি ডিরেক্টরকে জিজ্ঞাসা করছিলেন যে আমাকে নিয়ে কি শুনেছেন বলেন তো। আমি যদি এখন আপনাকে জিজ্ঞাসা করি যে ওনাকে নিয়ে কাজ করার আগে কি শুনেছেন? ওই যে ওটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি, যেটা হচ্ছে যে সবাই ভাবে শ্যামল ভাই মানে হচ্ছে একটু রকচটা, মানে যদি আরো একটু বলে যে ঘাটতারা ঘাউরা, আমরা এই বিশেষণগুলি যে সে হয়তো মানে ডিরেক্টরের ডিরেকশনটা নিচ্ছে না, বা সে তার মতো করে স্ক্রিপ্ট করে নিবে, 10টায় কল দিলে সে হয়তো 12টায় আসবে বা বলবে আমি এখন চলে যাব। মানে মূলত ব্যাপারটা তো থাকে এইটা। বা কোয়ার্টিস্ট যে আছে সে হয়তো মেকআপ রুমে যখন থাকবে, অন্য কেউ থাকলে সে বিরক্ত হবে, বাট ব্যাপারটা টোটালি ভুল। এগুলির কোনোটাই তার মধ্যে নাই। ওই যে প্রথমে একটা বলছিলাম যে আমি আর্টিস্ট নিয়ে কাজ করতে পছন্দ করি এবং ওটার একটা মোটামুটি বিশেষণ দেওয়ার চেষ্টা করি। ক্যারেক্টারিস্টিক্সই আপনি ওনার মধ্যে পেয়েছি। তুমি কি শুনেছো মানে ভাইয়ার সাথে কাজ করতে যাওয়ার আগে ওনার সম্পর্কে? আমি তো আসলে খুব বেশি কাজ করিনি, বাট আমি এটাই শুনেছি উনি প্রচন্ড ভালো অ্যাক্টর, প্রচন্ড ভালো অ্যাক্টর। আমার মানে আমি এতটুকুই শুনেছি। ও যাক, পজিটিভ। সেটা তো তুমি দেখেওছো নিশ্চয়ই, শুনেছো? আগে আর কি ভাইয়ের সাথে দেখা হবার আগে, এন্ড আমার আম্মু ওনার খুব ফ্যান, আমাকে অলওয়েজ বলতেন যে ওনার চোখ কথা বলে, খুব সুন্দর আইস, খুব ভালো অ্যাক্টর। মানে আমার ফ্যামিলি ওনাকে খুব পছন্দ করেন, আর আমি শুনেছি এটাই উনি খুবই ভালো অ্যাক্টর। ওকে, আগেও পজিটিভ পরেও পজিটিভ, সেটা তো জানা, কিন্তু মানে অজানা কি শুনছো? অজানা কিছু সত্যি শুনিনি, একটু পৃথিবীর বাইরে থাকে। একটু আপনার কাছে আসে আবার, ওই যে শুরুতে বলছিলেন ছোট ছোট ক্যারেক্টার, প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন, তারপর একেবারে পূর্ণাঙ্গ বলতে যেটা বলা যায় মূল চরিত্রের অফারটা কবে পেলেন, কোন নাটকে? সেদিনটার কথা একটু শুনতে চাই। আমি একটা পাসিং ক্যারেক্টার করতে গিয়েছিলাম অরুণাদির একটা প্রজেক্টে। শ্রমিক মিলে যে শ্রমিক মানে ক্যারেক্টারগুলো দরকার হয় 30 জন 20 জন শ্রমিক, তো তার মধ্যে আমি একজন ছিলাম। তো ওই স্পটে চ্যালেঞ্জার ভাই ছিল, রাকায়েত ভাই ছিল, আরো বড় বড় আর্টিস্টরা ছিল। তো বিকেলবেলা সন্ধ্যা নেমে যাবে, একটা সিকোয়েন্স হচ্ছে স্লোগান দিতে হবে শ্রমিকদের মধ্যে, সব শ্রমিকদের মধ্যে। হ্যাঁ, স্লোগান দিতে হবে, কেউ দিতে পারছে না, এদিক দিয়ে সান পড়ে যাচ্ছে। স্লোগান না দেওয়ার কি আছে, স্লোগান তো খুব ইজি একটা ব্যাপার। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। আমি আরো পেছনে ছিলাম, তো কেউ পারছি না বলে আমি সামনে এসে বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। ওই স্লোগান দিলাম। স্লোগান দেওয়ার পরে সন্ধ্যার পরে চ্যালেঞ্জার ভাই পাশের রুম থেকেই আমার ফোন নাম্বার কালেক্ট করে আমাকে ফোন, শ্যামল জি, বলে আমি চ্যালেঞ্জার ভাই। আমি জি আসসালামু আলাইকুম ভাইয়া, কিছু লাগবে? বলে না তোমাকে ভাল লাগছে, তাহের শিপনের নাম শুনেছো? আমি বলি নাম শুনেছি, মানে পরিচয় নাই, কাজ হয় নাই। বলে আমি তোমার নাম্বারটা ওর কাছে দিয়েছি, তুমি একটু দেখা করো। আমি বললাম জি আচ্ছা ঠিক আছে আমি দেখা করব। তারপর শিপন ভাইয়ের সাথে দেখা করি। শিপন ভাই বলে আপনি কি পাগল করলেন, আমার ওস্তাদকে আপনার মানে নাম্বার সহ আপনাকে কাস্টিং করতে বললো। তারপর আমি জানি না, তার কাজ শুরু করলাম। তো শিপন ভাইয়েরও ভালো লাগে, শিপন ভাই রেগুলার আমাকে নিয়ে কাজ শুরু করে। দেন তখন আপনি মূল চরিত্র পাচ্ছেন ওনার কাছ থেকে? তখন মূল চরিত্র পাচ্ছি। দদুল ভাইয়ের একটা ছোট ক্যারেক্টার, গোলাম সোহরাব দদুল ভাইয়ের একটা ছোট্ট ক্যারেক্টার করতে যাই। এনটিভিতেই ছিল সিরিয়ালটা, সবুজ নক্ষত্র নাটকটার নাম সম্ভবত। ছোট্ট একটা ক্যারেক্টার ছিল। তো প্রথম দিন শুটিং এর পরে দদুল ভাইয়ের আমাকে ভালো লেগে যায়। তারপর ওই ক্যারেক্টারটা বাড়তে 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 বিশাল বড়। মিলি ছিল, চঞ্চল দা ছিল, নিশো ছিল এই সিরিয়ালে, আরো অনেকে ছিল। তার মধ্যে আমি একটা মানে ছোট্ট ক্যারেক্টারে ইন করি, দেন দদুল ভাইয়ের ভালো লাগে, দেন আমার ক্যারেক্টারটা অনেক ইন্টারেস্টিং করে তোলে। আচ্ছা, মানে যেটা ইনিশিয়াল প্ল্যানিং এ ছিল না, সেটা আপনার অ্যাক্টিং দিয়ে আপনি তাকে অ্যাট্রাক্ট করে নিজের ক্যারেক্টারটা অটোমেটিক আমি এই গিফট গুলো পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। সবার কাছ থেকে এই ভালোবাসাটা পেয়েছি প্রথমবার করতে যাওয়ার পরেই। আচ্ছা, এভাবে তো জার্নিটা চলছিল, পরপর যেহেতু বলছিলেন যে মূল চরিত্রের কাজের সুযোগ আসছিল, শ্যামল মাওলা হয়ে উঠলেন বা এই যে এক নামে সারা দেশের মানুষ চিনলো, সেটা আপনার কাছে কি মনে হয় যে কোন চরিত্রের জন্য? এটা যখন ওই যে সেলিম ভাই আমাকে নিয়ে কাজ শুরু করলো, তারপর গেরিলা মুভিটা করলাম, তারপর সাতকাহনে দদুল ভাইয়ের সিরিয়ালটা করলাম, আতিক ভাইয়ের কাজ শুরু করলাম। তো তখন তো প্ল্যাটফর্ম আমাকে চেনে না খুব, মানে তখন নতুন হিসেবে আমি কাজ করছি, কিন্তু তারা তো অনেক বড় বড় ডিরেক্টর, তারা নতুন যে কাউকে নিয়ে
মানে মুভ করতে পারবে বা শুরু করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাকে নিয়ে কিভাবে, আমি লাকি যে আমাকে নিয়ে তারা শুরু করে এবং ওই জার্নিতে আমি আমার নিজেরও গ্রুমিং হয় আসলে তাদের সাথে কাজ করে। সেলিম ভাই, আতিক ভাই, তখন তো তারা বেশ বড় বড় ডিরেক্টর এবং তাদের সাথে কাজ করতে গিয়ে আসলেই আমার মানে ভিজুয়ালে কাজ করার যে গ্রুমিংটা তাদের সাথেই হয় মূলত। আচ্ছা, আরো গল্প শুনবো তোমার কাছ থেকে, একটু তোমার গল্প শুনতে চাই। যদি তুমি বেশ কিছু বলতে চাও না, কিছুই বলতে চাও না, তাও তোমার কাছে একটু শুনতে চাই। অভিনয়ে নিজেকে থিতু করতে চাইছো বা অভিনয়টাকেই তোমার ভালো লাগছে অন্যান্য মানে অন্যান্য মাধ্যমের থেকে। এখন পর্যন্ত তোমার কাছে কি মনে হয়, তুমি যতগুলো ক্যারেক্টার পোর্ট্রে করেছো, তোমার কাছে সব থেকে বেশি তোমাকে নিজেকে কোনটা সব থেকে বেশি টাচ করেছে? আমার কাছে প্রতিটা ক্যারেক্টারই ডিফারেন্ট ওয়েতে প্রতিটা ক্যারেক্টারই রিমার্কেবল একটা কাজ যেটা তোমার নিজের কাছে মনে হয়। আমি একটা ক্যারেক্টার করেছিলাম মারুফ মিঠু ভাইয়ের বউ বকা দেয়, নাটকটার নাম ছিল বউ বকা দেয়। ওখানে আমি একটা খুব ঝগড়াটে ক্যারেক্টারে থাকি। আমি সারাক্ষণ উঠতে বসতে আমার হাজব্যান্ডকে বকি, তারপরে হচ্ছে বাজে কথা বলি, তাকে শুধু ইরিটেট করি। তো এটা করতে আমার একটু ভালো লেগেছে, মানে এটা ফান ছিল। এটা আমার টোটালি অপোজিট ক্যারেক্টার, তো এই জন্য আমার কাছে মনে হয়েছে এটা মানে আমার জন্য এটা একটা ডিফারেন্ট থিং ছিল, যেটা আমার অলওয়েজ মনে থাকবে এই ক্যারেক্টারটা। কারণ তুমি এরকম না একদম, সেই জন্য মানে এই ক্যারেক্টারটা করে আমার মনে হয়েছে আমি একটা জিনিস করলাম লাইফে যেটা হয়তো আমি কখনো করব না, ক্যারেক্টারের মধ্যে দিয়ে করা হয়ে গেল। আবার একটু আপনার গল্পে চলে আসি। শুনছিলাম যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে করতে একটি পূর্ণাঙ্গ ডিরেক্টর হিসেবে আপনি কাজ করার সুযোগ পেলেন। ফিনান্সিয়ালি প্রফিটও হলো 50,000 টাকা সেই সময়, কিন্তু মনে হলো আমি কিছুই শিখিনি, কিছুই হয়নি। তারপর কি হলো? তারপর আবার 3 বছর অ্যাসিস্ট্যান্সি করলাম এবং তারপর মনে হলো কি যে আমার বোধহয় এবার একটু সাহস নিয়ে নামা উচিত, কারণ আমি তো এখনো শিখতেছি। আমি যতদিন বাঁচবো আসলে তো শিখতেই যাব। তো বললাম যে তাহলে এবার শুরু করতে করতে শিখি। তারপর আবার একটা নাটক বানালাম। সেই নাটক মোটামুটি 1.5 বছর ধরে আটকে আছে, একটু মনটা ভাঙলো। এবং ওই নাটকটা করার সময়, শুটিংয়ের সময় একটা প্রডিউসার ঘুরতে ঘুরতে মানে সে লোকেশন দেখতে আসছিল এবং আসার পরে সে আমাকে বলল যে ভাই আমি একজন প্রডিউসার, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। যেহেতু প্রডিউসার আমি তাকে সালাম দিলাম, সম্মান করলাম, বসতে বললাম। এবং বসার পরে সে ধরেন 11টা আনুমানিক 11টা থেকে 4:30 5টা পর্যন্ত আমার সেটে। বাট আমি তার সাথে 5টা মিনিটও কথা বলতে পারলাম না। সে দেখতেছে, আমি তাকে দেখতেছি। আমি বললাম ভাই আপনি আপনার মতো দেখেন, সরি কথা বলতে পারছি না। এবং তখন 5টার পরে আমরা যে লাঞ্চ ব্রেক দিলাম, তখন তাকে বললাম যে ভাই আসেন বসেন, খাবার খান আমাদের সাথে। বললাম যে না আমার কাজ আছে, একটু 5টা মিনিট সময় হবে? আমি বললাম জি বলেন। বললো যে আমি আপনার সাথে কাজ করতে চাই। আমি বললাম ভাই আমি এখন আরেকজনের টাকা নিয়ে কাজ করতে আসছি, কারণ এটার প্রডিউসার তো অন্যজন। আমি আপনার সাথে এই বিষয়ে পরে কথা বলবো না, আমার কালকে পরশু শুটিং আছে, তো এটাতে শেষ করি, দেন আপনার সাথে কথা বলবো ফ্রি হয়ে। তো নাম্বার আদান প্রদান হলো, সে চলে গেল এবং সে ঠিকই ওই শুটিং টাইম শেষ করার পরে আমাকে ফোন দিল। ফোন দিয়ে তারপর আমরা দেখা করলাম, সে আমার সাথে কাজ করতে চায়। আমি বললাম যে ভাই আমি তো নতুন, কারণ আমি আমার কাজের ব্যাপারে খুবই সৎ। বললাম ভাই আমি তো নতুন, না আপনার রিস্ক হয়ে যাবে না? বলতেছে যে ভাই আপনাকে ভালো লাগছে এই কারণে যে আপনি আমাকে প্রডিউসার জানার পরেও যেই কদরটা করা উচিত নতুন ডিরেক্টর হিসেবে সেটা করেননি। আপনি আপনার কাজের মধ্যে ডুবেছিলেন এবং আপনার কাছে আমি দেখছি যে দায়বদ্ধতা আছে যে একজনের টাকা নিয়ে আমি কাজটা করছি, তো আপনার সাথে আমি কাজ করতে চাই, আমার লস হইলে হবে। দেন শুরু করলাম। ওই কাজটা গেল 2.5 বছর পরে। তার মাঝখানে আমি বিভিন্ন কাজ শুরু করে দিছি অলরেডি। যখন 1-2টা করছি, হয় না যে একটু প্রচারণা তো লাগে, তো এর মধ্যে আর্টিস্ট যারা ছিল তারা তাদের জায়গা থেকে প্রচার করছে, বিভিন্ন ইন্টারভিউতে নামটা চলে আসলো। দেন আমি 2-1টা কাজের অফার পেলাম এবং আমি খুবই লাকি, আমি আসলে ঘরে বসে বসে কাজ পাই, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তো কাজ শুরু করলাম। এরপর আমি যেটাই বানাই আসলে 1 মাসের বেশি থাকে না, শুধু এই প্রথমটা 1.5 বছর আর সেকেন্ডটা 2.5 বছর লাগছে। এর মাঝখানে আমি প্রায় 20-30টা নাটক করে ফেলছি, যেগুলো 1 মাস 1.5 মাসের মধ্যে চলে যায়। তারপর যেটা হলো যে আমি নাটক বানালে আমার টার্গেটে থাকে যে আজকে শুটিং শেষ হলে এটা আগামী মাসের মধ্যে চলে আসবে। এবং আমি তখন আমাকে অনেকে বললো যে ভাই কাস্টিংয়ের ব্যাপারে যেমন আমার একটা আছে যে মার্কেটে বা এখন অমুক খুব ভালো
অমুককে নিলে নাটকটা দ্রুত সেল হবে, আমি এই জায়গাটায় ছিলাম না। আমি ছিলাম আমার গল্পে কাকে চাই ফিট করবে তাকেই আমি কাস্ট করব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আপনার গল্পটা শুনছিলাম মঞ্চ থেকে কিভাবে আপনি একক চরিত্র মানে কেন্দ্রীয় চরিত্রের কাজগুলো পাওয়া শুরু করলেন এবং পরপর কেন্দ্রীয় চরিত্রে আপনি অভিনয় করছেন, তখন শুরু হয়ে গেছে, এবং তারপরে যে শ্যামল মাওলা হয়ে ওঠা, অনেক 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 ক্যারেক্টার আপনি প্লে করেছেন স্ক্রিনে। আমি আপনাকে বলছিলাম যে সংখ্যা কত হতে পারে, সেটাও অগণিত। 2014-15 পর্যন্ত আপনি ডায়েরি মেনটেন করেছেন বা সংখ্যা লেখা আছে, তারপরে আপনারও মনে নেই যে কি কি মানে কতগুলো নাটকে আপনি অভিনয় করেছেন। যত চরিত্র আপনি ধারণ করেছেন শ্যামল মাওলার ভেতরে, কোন চরিত্রটা আপনার মনে সব থেকে বেশি দাগ কেটেছে এবং কোন ক্যারেক্টারটির কথা আপনার খুব বেশি মনে পড়ে? সেটা হতে পারে এরকম যে আমরা তো স্ক্রিনে 1 ঘন্টার একটা নাটক দেখলাম, কিন্তু শুটিংটা তো অনেক ঘন্টার। কোন শুটিংয়ের কথাটা আপনার মনে খুব দাগ কেটে আছে? সেটা কোনো ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সও হতে পারে, হাসির এক্সপিরিয়েন্সও হতে পারে, দুঃখের এক্সপিরিয়েন্সও হতে পারে, মনে রাখার মতো অনেক ক্যারেক্টার আছে যেগুলো আমি প্লে করেছি, কিন্তু খুব বেশি মনে দাগ কেটে আছে। হয় না যে অ্যাক্টরদেরকে তো এই পানিতে নামতে হচ্ছে, এই গাছে উঠতে হচ্ছে, কি না কি করতে হচ্ছে। কোন এক্সপিরিয়েন্সটার কথা আপনার মনে পড়ে বা মনের মধ্যে দাগ কেটে আছে কোন ঘটনাটি? প্রচুর এরকম আমাদের মানে ডাস্টবিনে আমাদের লাঞ্চ করতে হয়। ডাস্টবিন বলতে একদম ডাস্টবিনের সাম্রাজ্য, যেখানে যেখানে ময়লা টয়লা ফেলা হয় সেখানেও শুটিং করতে হয়, সেখানেও কস্টিউম চেঞ্জ করতে হয়, আবার দুপুরের লাঞ্চও করতে হয়, আবার শীতের মধ্যে নদীতে বা পুকুরে হচ্ছে আমার মনে আছে যে আমার এখন নামতেই হবে, কিছু করার নাই। তো আমি যেহেতু মানে দেশীয় ছেলে, একদমই ফার্মের মুরগি না, তো আমি যখন বুঝে যাই তখনই হাতে সরিষার তেলটা নিয়ে কস্টিউমের ভেতর দিয়ে বুকের মধ্যে দিয়ে জাম, মানে আমার বাঁচতেও হবে আবার শটটাও দিতে হবে, কিছুই করার নেই। এরকম প্রচুর ঘটনা আছে। যে কোনো একটি কোন ঘটনার কথা এখন মনে পড়ছে? মানে অনেক অনেক ঘটনা তো অবশ্যই, যেহেতু ক্যারিয়ারের জার্নিটা বেশ লম্বা, তবু অনেক কাহিনী তো আছে। আমার একটা কাহিনী আমি বলতে পারি। আমি তখন ছোট ছোট ক্যারেক্টার দিয়ে যখন শুরু, তখন আমি একটা কাজ করতে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধের কাজ। 3 দিন শুটিং হয়েছিল এবং কাদা মাটি মেখে 3 দিন পর্যন্ত ওয়েট করেছি কখন আমার সিন শুরু হবে। ওটা আবার ফ্রেশও করছি না, কারণ ঠিক ফ্রেশ করে যখন ঘুমাবো ভোর থেকে আবার কাদামাটি মেখে ওয়েট করতে হবে। সো 3 দিন কাদামাটি নিয়েই ঘুমিয়েছিলাম, বসবাস করেছিলাম, কিন্তু আমাদের সিন আর হয়নি। তো শেষমেশ প্যাক আপ করে ওরা সবাই চলে যায়, আমরা ক্লিন হয়ে আস্তে আস্তে দেখি ইউনিটের গাড়িও চলে গেছে, পরে বাসে করে ব্যাক করি বাসায়। এরকম একটা ঘটনা। মানে 3 দিনে আপনার কোনো সিন হয়নি? না, কাদামাটি সহ রেডি ছিলাম অ্যাকশনের জন্য। আচ্ছা, আর এখন ইউনিট রেখে চলে আসছে, মানে ব্যাপারটা। আর এখন ডিরেক্টররা বলে যে কয়টায় আসতে চান, 8টায় নাকি 9টায় না 10, মানে 10টা না 11টা আসলে সুবিধা হয়? দ্যাট ইজ দ্য জার্নি। হ্যাঁ, মানে যার শুটিং মানে যিনি ডিরেক্টর ছিলেন তার এখন প্রধান চরিত্র, সে আমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারে না। এটাই অ্যাচিভমেন্ট। ওই দিনটা কি হিট করেছিল? তো অবশ্যই মনের মধ্যে হিট করেছিল। আমরা নিজেদের মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল, কারণ আমরা পুরো একটা থিয়েটার গ্রুপ ওখানে কাদামাটি মেখে আমরা ওয়েট করছিলাম। জিত তো নিশ্চয়ই কাজ করেছিল সেদিন। হ্যাঁ, আমরা একটা মানে একটু দুষ্টুও ছিলাম। আমরা যে রুমে 3 দিন ওয়েট করেছি সেই রুমে আসার পর ওই যে খাটের উপরে কি থাকে, ম্যাট্রেস যেটা থাকে, ওইটা একদম তছনছ করে তারপরে আসি। মানে তখন এতই মন খারাপ ছিল, বা একটু রাগ জেদ কাজ করাটা খুব হ্যাঁ, এবং কোনো ছাড়াই কিছুই ছিল না, হাতে ছুরি কাঁচি কিছুই ছিল না, একটা গুনা নিয়ে ওইটা দিয়ে নিজেরা আর আমরা তো মানুষ 5-6 জন, তো বেশিক্ষণ লাগে না ওটা এরকম করতে। এটা একদম প্রথম দিককার একটা এক্সপেরিয়েন্স বললেন। প্রথম ওয়েব ফিল্মের একটু এক্সপেরিয়েন্স শুনতে চাই। প্রথম ওয়েব ফিল্ম কোনটা ছিল? প্রথম ওয়েব ফিল্ম শাওকিরদের ক্যাশ। আচ্ছা, শাওকির ডিরেকশনে
ক্যাশ নামে একটা আইফ্লিক্সে একটা প্রজেক্ট গিয়েছিল, খুব ভালো একটা প্রজেক্ট। ওই প্রজেক্টটা করে বেশ মজা পেয়েছিলাম। তখন তো শ্যামল মাওলা হয়ে গিয়েছেন, তখন তো আর এরকম কিছু ফেস করতে হয়নি, না না, কিন্তু তখনকার এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাই, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স শুনবো নিশ্চয়ই। আমার তো খুব ভালো লাগে যখন আমাকে মাথায় করে রাখে কোনো ডিরেক্টর, এটা আমার খুব ভালো লাগে। এটা যে কোনো মানুষেরই ভালো লাগবে। সো শাওকি আমাকে মাথায় করে রেখেছিল এবং আমি ওটা পরিশ্রমের কাজ ছিল। সো মাথায় করে রাখাতে আমি ওই পরিশ্রমটা করতে আমার জন্য সুবিধা হয়েছিল, আর না হলে তখন হয় একা আমার লোডটা বেশি হয়ে যায়। তো যখনই একটু আমাকে আরামটা দিবে, যত লোডেরই কাজ হোক না কেন তখন গায়ে অত লাগে না। সো ক্যাশটা ছিল একদম দৌড়ের ওপর, মানে গল্পটাই দৌড়ের ওপর, টাকা নিয়ে আমি ভাগছি, পেছনে পুলিশ। সো ওই টাইপের গল্প যখন আমরা শ্যুট করি, তো এটা একদম রিল্যাক্সে বসে থাকার গল্প না, ওইটা গেরিলা শ্যুট বেসিক্যালি। ওইটা যখন খুশি তখন অ্যাকশন শুরু হবে, যখন খুশি তখন দৌড়াতে হবে, যখন খুশি তখন এইটাতে এই করতে হবে সেই করতে হবে। সো ওই কাজটা প্রথম ওয়েব কন্টেন্ট হিসেবে ওই কাজটা শুরু, দেন ওখান থেকে তারপর মানিহানি, সদরঘাটের টাইগার, এগুলো শুরু আর কি। ওকে, আরো গল্প শুনবো, একটু জোনাকির আলোতে ফিরতে চাই। আমরা তো একটা পরিবারের গল্প শুনলাম আপনার কাছ থেকে, শুরুতে শুনেছিলাম যে চাইলে এটাকে আলাদা 5টি ধারাবাহিক করা যেত, কিন্তু এটা 5টা ফ্যামিলির গল্প। সো অন্যান্য ফ্যামিলির গল্প না শুনলে তো একটু অপূর্ণতা থেকে যাবে। অন্যান্য ফ্যামিলিতে আর কারা কারা আছেন? আচ্ছা, যেটা হচ্ছে একটু আমি প্রোডাকশন হাউস দিয়ে শুরু করি। এটা হচ্ছে অন্তরীপ প্রোডাকশনসের একটি নাটক, তারা প্রযোজনা করেছেন এবং প্রডিউসার হচ্ছে জহির করিম। তো আমার হচ্ছে কি, মানে পরিবার ধরে ধরে বলতে হবে, ব্যাপার হচ্ছে এত আর্টিস্ট, আমি না অনেকের নাম হয়তো মিস করে যাব। যেমন ধরেন আবুল হায়াত আঙ্কেলদের একটা পরিবার আছে, সেখানে আবুল হায়াত আঙ্কেল, ওয়াহিদা মল্লিক জলিয়াপা, মাইমুনা মামো, সুজন হাবিব, নাফিজা নাফা, রিসা চৌধুরী, আর একটা শিশু শিল্পী আছে, ওর নাম হচ্ছে অরণ্য বিশ্বাস। এই হচ্ছে একটা পরিবার, মানে একটা পরিবারের এই সদস্য। তারপর আর একটা পরিবার আছে, গল্পগুলো আমি পরে বলছি, সেলিম ভাইদের পরিবার। তো ওটার মধ্যে আছে শহীদুজ্জামান সেলিম ভাই, আফজাল সুজন, সালমান আরাফাত, শেলিয়া হোসেন, তারপর ফারজানা হোসেন মিহি। তারপর আসি শ্যামল ভাইদের গল্পে, শ্যামল মাওলা, রিফাত জাহান, মাসুম বাশার, শফিক খান দিলু, তার শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু, যাকে আমরা বর্দা মিঠু বলি, তারপরে মোস্তাফিজ শরীফ উনি, তারপরে এই যে দু একজন তাও হয়তো মিস করতেছি, যাদের নাম মিস করতেছি সরি, কিছু মনে করেন না, ইটিসি। হ্যাঁ, এরপর হচ্ছে হোসাইন নীরব আরেকটা ফ্যামিলিতে আছে, সালহা খানম নাদিয়া, মনির আক্তার মিঠু, মুসাফির সৈয়দ বাচ্চু, নূরে আলম নয়ন, জাভেদ গাজী, আর অনেক। ভালোই তো মনে রাখছে। আমি হলে না, আমি একটু যে ফ্যামিলি ধরে ধরে যাওয়াতে হয় কি একটু মনে রাখতে হয়তো পারছি। তার মধ্যে তো আরো অন্যান্য আর্টিস্ট আছে, তাদের নাম মানে অনেকেরটা মনে আসতেছে না, মানে অনেকেই আছে। তো এবার যদি ছোট্ট করে গল্প বলি, হায়াত আঙ্কেলদের যে গল্পটা, সে হচ্ছে তার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, ওইখানে একটা মেয়ের সাথে সম্পর্ক হয় এবং তাকে সে বিয়ে করে, এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনই জব করে, ঢাকায় থাকে, হায়াত আঙ্কেলরা গ্রামে থাকে। তো তাদের পরিবারে একটা সন্তান হয়। এই সন্তানকে স্কুলে নিয়ে আসার জন্য তারা বিশ্বস্ত কাউকে পাচ্ছিল না যাকে বাসায় রাখবে। তো হায়াত আঙ্কেল এবং তার ওয়াইফকে গ্রাম থেকে নিয়ে আসে এবং ঠিক কাজের লোকের মতো ট্রিট করে না, তার থেকে একটু ভালো রাখে। বাট তাদের কাজ হচ্ছে যে নাতিকে স্কুলে নিয়ে যাওয়া। আচ্ছা, এরকম মানে আলাদা আলাদা গল্প আছে 5টা ফ্যামিলি, সেটা আমরা এখনই দর্শকদেরকে বলে দেব না, তাহলে তো আমাদের সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। এবং হচ্ছে কি, আমি যতটুক বলছি, মানে এটা হচ্ছে ধরেন কি বলে 2-3টা এপিসোডের গল্প, মানে প্রচুর লেয়ার আছে গল্প। এখান থেকে এই উঠতেছে, উঠে ধাপ করে এখানে নামতেছে, আবার উঠতেছে। মানে আমি বললাম না যে আপনি আপনার প্রতি সময়ে আপনার নিজেকে দেখতে পাবেন বা নিজের পরিবারকে দেখতে পাবেন। তো আমাদের তো ঘটনা অনেক, মানে এটা
যতদিন বেঁচে আছি চাইলে অতদিন সম্ভব দর্শকরা এবং দেখবে টান টান এবং উত্তেজনা নিজেদেরকে খুঁজে পাবে, খুঁজে নিজেদের পাবে, হ্যাঁ। চরিত্রগুলো খুঁজে পাবে। আমি আবার একটু আপনার কাছে আসতে চাই, শুনছিলাম যে ওয়েব ফিল্মের কথা, যে কতগুলো ওয়েব ফিল্মে কাজ করেছেন। যতগুলো চরিত্র আপনি পোট্রে করেছেন, কোন চরিত্রে হয়ে উঠতে আপনাকে অনেক বেশি কসরত করতে হয়েছে? এরকম কোন ক্যারেক্টারটার কথা মনে পড়ে? একটা চরিত্রের জন্য তো মানসিকভাবে, শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করতে হয়, যেহেতু আপনি সিলেক্টিভ কাজ করেন। কোন চরিত্রটির কথা আপনার মনে পড়ছে এই মুহূর্তে, যেটার জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে? ভাইরাসের চরিত্রটা। আচ্ছা, কি কি করেছেন প্রিপেয়ার্ড হওয়ার জন্য? ওগুলো তো সিক্রেট মশলা, ওটা তো আর বলা যাবে না কি কি করেছি, বাট অনেক 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 মেন্টালি অনেক লোড ছিল ওই ক্যারেক্টারে আমার। ওইটা করতে আমার খবর হয়ে গেছে, এক কথায় বলবো। একটু শুনি না, কি কি খবর হয়েছে আপনার? না, ওইটা ভাইরাস যারা দেখেছে তারা ধরতে পারবে। বিশেষ করে শেষের যে কিডন্যাপিং পার্টটা, ওটা প্রথমে প্ল্যান ছিল এক শটে করার পুরোটা। সো সেটার জন্য ওই শেষের ওই পার্টটা পুরোটা আমার মুখস্থ না, ঠোঁটস্থ করতে হয়েছে, পুরো গিলতে হয়েছে পুরো। মানে শুটিং এর আগে কিন্তু সেটা শুটিং এ যায়নি, তার আগেই মানে আমি তো মানে আমার বউকে দিয়ে ইয়ে করাই, পড়া ধরাই, ধরো তো, তারপর পড়া বলতে ছোটবেলায় যেরকম পড়া, মানে যেটা বেশি কঠিন হয় তখন আর কেউ না থাকলে আর কি করব, ওকে দিয়ে দিই। তো এইভাবে একটা বললাম যে পুরো বিষয়টা আমার আয়ত্তে রাখতে হয়েছিল। তারপর শুরুর দিকে যেই জার্নিটা ভাইরাসে, সেইটা তো আর এক ব্যাপার। আর মানে ওয়েদারটাও খুব ভয়ঙ্কর ছিল, প্রচন্ড গরম ছিল, তার মধ্যে ভাইরাসের মেকআপ ছিল মুখের মধ্যে, তার মধ্যে চাদর দিয়ে ঢাকা ছিল, মানে আমার খবর হয়ে গিয়েছিল ওই ক্যারেক্টার করতে। যেটা বলছিলাম যে আমরা স্ক্রিনে দেখি, কিন্তু সেই 1 ঘন্টার পেছনে তো অনেক ঘন্টা থাকে, অনেক পরিশ্রম থাকে, সেটা জানার সবসময় সুযোগ হয় না। আজকে একটু একটু সুযোগ হচ্ছে, একটু একটু গল্প শুনছি। এরকম প্রত্যেকটারই আসলে মানে আলাদা আলাদা জার্নি, এবং কোনোটার থেকে কম না, শুধু ভাইরাস না, যে কোনো প্রজেক্ট। আরারাত করলাম লাস্ট, যেটা আরারাতে তো খবর মানে কি বলবো, মানে মেহজাবিনের যে পরিমাণ কষ্ট হয়েছিল, আমি যে কোনো একজনকে দেখে আমার কষ্টটা ভুলে যাই। ভাইরাসে তারেক আনাম ভাইয়ের যে কষ্ট হচ্ছিল, তার কষ্ট দেখে আমার কষ্ট, আমি আর কষ্টই মনে হয় না যে ও রে, সে এই বয়সে যেই মানে লোডটা নিচ্ছে, সেই লোড আমার নিতে খবর হয়ে যাচ্ছে, আর তার কি অবস্থা। প্রত্যেকটা প্রজেক্টই তাই হয়, তাই লোড হচ্ছে। থাকে। আচ্ছা, আমি একটু মনসুরের লোড নিয়ে শুনবো, যে জোনাকির আলোতে মনসুরকে আসলে কি কি লোড নিতে হচ্ছে, কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হচ্ছে। আর একটু রিফাত আপুর কাছ থেকে শুনতে চাই যে তোমার ইন্সপিরেশন কে, বা তুমি তোমার ফ্যামিলি থেকে সাপোর্টটা পাও কিনা তোমার কাজের ক্ষেত্রে? সাপোর্ট বলবো না, আমার প্যারেন্টস যেটা হয় আমার খুব ভুল ধরে, যে এটা এমন কেন, এটা এমন কেন, এটা এরকম ভাবে বললে কেন, এটা বেশি স্পিড হয়েছে তোমার, স্পিডি এই ডায়ালগটা তুমি যদি স্লো বলতে, তখন আমার মনে হয় যে আচ্ছা নেক্সট টাইম হয়তো আমি একটু বেটার করার ট্রাই করবো। ফ্যামিলিতেই ক্রিটিক আছে? হ্যাঁ, সবচেয়ে বড় ক্রিটিক। আমি খুব স্ক্রিপ্ট দেখে ভয় পাই যে এই কথাটা যদি আমি বলি বাসায় গেলে আম্মু আমাকে কি বলবে, তো এই ভয় আমার অলওয়েজ থাকতে হয়। বা কিছু বললে হয়তো ওটাও অ্যাভয়েড করা যায় যে আচ্ছা ফাইন, আমি নেক্সট টাইম ঠিক করব, কিন্তু অলওয়েজ আমাকে সবসময় ভুল ধরে, তোমার কো আর্টিস্ট খুব বেটার ছিল, তোমারটা কিছুই হয়নি, লাইক দিস। তো আমি ওটা শুনে হয়তো সামটাইমস ভাবি যে আচ্ছা কিভাবে বেটার করা যায়। ওকে, তার মানে তুমি মানে সাপোর্ট সিস্টেমটা তোমার ভালো। এটা কি সাপোর্ট সিস্টেম নাকি আসলে আমি মানে তোমার কাজটাকে তো তারা ইন্সপায়ার করছে, তার মানে আরো তুমি তোমার বেটার ভার্সনটা যেন তারা দেখতে পায়, সেটা তারা চাচ্ছে, তার মানে তো অবশ্যই সাপোর্টিভ সবাই। ওকে, আপনার কাছে যেটা শুনছিলাম যে এক একটা চরিত্রের জন্য এক একভাবে লোড নিতে হয়, এক একভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয়। মনসুরকে কি কি করতে হচ্ছে জোনাকির আলোতে? মনসুর মানে ওইভাবে লোডের কথা সে যা বলছে, অত লোডের কিছু নাই, খুবই নর্মাল আমাদের মানে চেনা জানা একটা চরিত্র। সো লোড শুধু হচ্ছে মানে সিকোয়েন্স করার বেশি পরিমাণ একটা টার্গেট থাকে, এটাই লোড। এমনিতে চরিত্রটা করার জন্য অনেক বেশি লোড বা অনেক বেশি ডিফিকাল্ট এরকম কিছু এখনো পর্যন্ত হচ্ছে না, বা ডিরেক্টর ওভাবে সাজায়নি।
সামনে দেখা যাক যে এই শেডগুলো দেয়া হচ্ছে তাতে করে কি কি লোড পড়ে সামনে বুঝতে পারবো। সামনে যেটা হবে আমি একটু মাঝখানে বলি, যেটা হচ্ছে আচ্ছা গল্পে গল্পে একদমই শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ মানে একদমই হাতের সময়টা শেষ হয়ে গেছে, কিন্তু যেহেতু আপনি কিছু বলতে চেয়েছেন, দর্শকদেরকে কিছু বলতে হবে, তো আমি চাই আপনি একবারে সেটা দর্শকদেরকেই বলে দিন যে আজকে এনটিভিতে এসে কেমন লেগেছে এবং জোনাকির আলো নিয়ে এক্সপেকটেশন কি, সবকিছু মিলে দর্শকদেরকে বলুন। আজকে এনটিভিতে এসে আমাদের খুবই ভালো লেগেছে এবং আশা করি আপনারা জোনাকির আলোর সাথে থাকবেন এবং এনটিভি পরিবারকে ধন্যবাদ। যেটা বলতেছিলাম যে লোডের যে ব্যাপারটা সে শ্যামল ভাই ভুলে গেছে, আমরা লাস্ট প্রচণ্ড যে গরম ছিল, যদি থাকে 43 ডিগ্রি আমরা ফিল 49 মানে 49, এবং আমাদের মাথার উপরে 20,000 কিলো লাইট জ্বলছে, রাত 2:30টা পর্যন্ত শুটিং। তো এইবার হচ্ছে হয়তো গরমটা এরকম নাই, কিন্তু ক্যারেক্টারের একটা লোড থাকবে, এবার সে টের পাবে। আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে কিন্তু। আমার খুব ভালো লাগে এই ধরনের লোড। ওকে রিফাত আপু, দর্শকদের জন্য কিছু বলো, একদম শেষ দিকে চলে এসেছি আজকের আয়োজন। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ওয়েলকাম করার জন্য এনটিভিকে। খুব ভালো লাগছে জোনাকির আলোর একটা পার্ট হতে পেরে, আর এই তো আমাদের সাথে থাকবেন। এনটিভির দর্শকদের জন্য কিছু বলতে হবে। আপনার যে জার্নিটা শুনেছি সেটা অনেক বেশি ইন্সপায়ারিং, এবং আমার মনে হয় যে যারা অ্যাক্টর হতে চায়, যে গল্পটি আপনি শেয়ার করলেন যে কাদা মেখে 3 দিন একভাবে ছিলেন কিন্তু কোনো সিন হয়নি, সেখান থেকে শ্যামল মাওলা হয়ে ওঠার এই জার্নিটা অবশ্যই নতুনদেরকে ইন্সপায়ার করবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্য স্টোরি, অ্যান্ড আজকে এসে কেমন লেগেছে আর এনটিভির দর্শকদেরকে কি বলবেন? অনেকদিন পর আসলাম এনটিভিতে, ভালো লাগছে অনেকদিন পর। মানে আমার খুব পছন্দের একটা জায়গা, এখানে অনেক ভালো ভালো কাজ গিয়েছে আমার, এখনো যাচ্ছে। সো একটা ভালো লাগার জায়গা এখানে আছে। থ্যাংক ইউ এনটিভি, অনেকদিন পর আসলাম। আর দর্শকদের জন্য, দর্শক প্লিজ, আমরা কষ্ট করে একটা ভালো নাটক করছি আপনাদের জন্য, আপনারা দেখবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আবারও নিশ্চয়ই এনটিভিতে দেখা হবে, কথা হবে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো শুভরাত্রি। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের রূপকথার রাত? আশা করছি ভালো লেগেছে। আপনাদের সময়টা আমাদের সাথে সুন্দর কেটেছে। এনটিভিতে জোনাকির আলো দেখতে ভুলবেন না, প্রতি সোম, মঙ্গল, বুধবার ঠিক রাত 9টা 30 মিনিটে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। শুভরাত্রি, সবাই খুব ভালো থাকুন।